খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বলেছিলাম তোমায় আশরাফ, কিন্তু তুমি বুঝলে না। এখন অপেক্ষা করো, কিভাবে আমার এক একটা খেলায় তোমার জগৎটা ছারখার হয়ে যায়। গম্ভীর গলায় দেওয়া এই হুমকি প্রতিধ্বনিত হল প্রতিটা দেওয়ালে। বিশাল এক হলরুমে একটি লোক অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগগুলো একেবারে তরতাজা। মুখ দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। দেখেই বোঝা যাচ্ছে খুব নির্মমভাবে অত্যাচার করা হয়েছে তাকে। আর তার সামনে বিশাল এক রাজকীয় সিংহাসনের মতো দেখতে একজন 28 বছর বয়সী যুবক পায়ের ওপর পা তুলে বসে আছে। মুখ তার গম্ভীর, চোখ দিয়ে আগুন ঝলছে, যেন যেই আগুন ঝলসে দিতে পারে সব কিছু। ঠিক তখনই একটা 18 বছর বয়সী মেয়েকে চুলের মুঠি ধরে নিয়ে টেনে হিঁচড়ে নিয়ে আসছে একজন মেয়ে গাইড। তারপর নিয়ে এসে ছিটকে ছুঁড়ে ফেলে দিল। মেয়েটি হুমড়ি খেয়ে পড়ল সেই অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা মানুষটির কাছে। মেয়েটির হাত দুটো মেঝেটে আঘাত করে নিজের মুখকে আঘাত পাওয়া থেকে রক্ষা করল। মেয়েটি ব্যথায় আর্তনাদ করে উঠল শব্দ করে। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো ওর সামনে পড়ে থাকা মানুষটির দিকে। চোখে পানি টলমলো করছে। আর মানুষটিকে দেখা মাত্রই চমকে উঠল মেয়েটি। মেঝেতে পড়ে থাকা তার আব্বুর রক্তাক্ত নিস্তেজ শরীরটা দেখে বুকের ভিতরটা ছ্যাট করে উঠল। হ্যাঁ, ফোনে ছবিতে দেখেছিল তার আব্বুকে কারা যেন অনেক মেরেছে, কিন্তু তখনও বুঝিনি যে ওর বাবা এতটা আঘাতপ্রাপ্ত। কিছুক্ষণ আগে অরুণিকা ভার্সিটিতে ক্লাস শেষে ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে, সাথে কিছু ছবি। ছবিগুলো দেখতেই আতকে ওঠে অরুণিকা। হাতে থাকা মোবাইল কেঁপে উঠে। ছবিতে দেখা যাচ্ছে ওর আব্বু মেঝেতে পড়ে আছে, শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন। জ্ঞান আছে কিনা বোঝা যাচ্ছে না। ভীতু মন নিয়ে মেসেজ পড়ে অরুণিকা। লেখা আছে, নিজের বাবাকে যদি জীবিত অবস্থায় ফিরে পেতে চাও তাহলে তাড়াতাড়ি এখানে চলে এসো মেয়ে। তোমার ভার্সিটির বাইরে আমার গার্ড অপেক্ষা করছে, ওরাই নিয়ে আসবে তোমায়। আর এক মুহূর্ত ওখানে বসে থাকে না অরুণিকা। ব্যাগ হাতে করে বুকে চেপে ধরে কাঁপা কাঁপা শরীর নিয়ে বন্ধুদের কিছু না জানিয়ে ছুটে বেরিয়ে আসে ও। ভার্সিটির বাইরে আসতেই চারিদিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে নজর বোলায়। চোখে পড়ে একটা সাদা রঙের গাড়ির কাছে দুজন কালো রঙের পোশাক পরা মেয়ে গার্ড অপেক্ষা করছে। তারা অরুণিকাকে ছুটে বেরিয়ে আসতে দেখে তাদের মধ্যে একজন নিজের মোবাইলে চোখ বুলালো। তারপর দুজন কি যেন ইশারা করে ওর দিকেই এগিয়ে আসছে। মেয়ে দুটো এসেই কোনো কিছু না বলে ওর হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করলো। তারপর গাড়ির দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল গাড়ির ভিতর। এরপর ওই দুই গার্ড গাড়ির দুই দিক দিয়ে উঠে বসল। এদিকে অরুণিকা কিছুই বুঝতে পারছিল না ওর সাথে কি হচ্ছে। ও পুরোই হতভম্ব হয়ে আছে। ওর আব্বুকে কারা এইভাবে আঘাত করেছে, আর কেন? ওকে কি ওর আব্বুর কাছে নিয়ে যাচ্ছে? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল অরুণিকা। আপনারা কারা? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? না, ওর প্রশ্নের কোনো উত্তর এলো না। ওদের মধ্যে থেকে একজন মেয়ে গার্ড শুধু ড্রাইভারকে উদ্দেশ্য করে উচ্চারণ করলো একটাই শব্দ, গো। গাড়ি চলতে শুরু করলো। অরুণিকা বুঝল ওর প্রশ্নের এরা কোনো উত্তর দেবে না। কেমন গম্ভীর শক্ত মুখে সামনের দিক তাকিয়ে বসে আছে ওরা। অরুণিকা একবার নিজের শরীরের দিকে তাকালো, তারপর ওদের। ওর থেকে 3 গুণ স্বাস্থ্যবান ওরা। দেখেই কেমন যেন ভয় লাগছে। মনে হচ্ছে ওদের ওই হাত দিয়ে যদি একটা থাপ্পড় মারে তাহলে অরুণিকা হয়তো 3 দিন জ্ঞান হারিয়ে পড়ে থাকবে। ভয়ে একটা শুকনো ঢোক গিলল ও। গলাটা কেমন যেন শুকিয়ে আসছে। গলায় হাত দিল অরুণিকা। হাতে অনুভব হলো একটা লকেট। হ্যাঁ, এই লকেটের সাথে এই চেনটা যেদিন থেকে অরুণিকার গলায় এসেছে সেই দিন থেকে সবকিছু খারাপ হচ্ছে ওর সাথে। এই লকেটের চেনটা অনেকবার খোলার চেষ্টা করেছে ও, কিন্তু কিছুতেই খুলতে পারেনি। এই লকেটের সাথেই এর একটা নির্দিষ্ট চাবি আছে, আর সেই চাবি কোথায় আছে তা জানে না অরুণিকা, আর তার জন্যে খুলতে পারেনি ও। অরুণিকার চোখের সামনে ভেসে উঠল তার আব্বুর আঘাতপ্রাপ্ত শরীরের ছবিটা। রাগে মুখ লাল হয়ে গেল ওর। 2 হাত দিয়ে চেপে ধরল গলার সেই চেনটা। রাগের সাথে 2 হাত দিয়ে জোরে টান দিল, আর মুহূর্তেই গলার চেনটা ছিঁড়ে গেল। আর তার সাথে আঘাতপ্রাপ্ত হলো ওর গলা। বেরিয়ে এলো কিছুটা তাজা রক্ত। এক হাতে গলার সেই রক্ত, আর এক হাতে সেই ছিঁড়ে যাওয়া লকেট শুদ্ধ চেন। দুটোর দিকে তাকিয়ে তার ছিল হাসল। ছুঁড়ে ফেলে দিতে চাইল ও সেই চেন, কিন্তু গাড়ির জানালা বন্ধ থাকায় তা আর সম্ভব হলো না। তাই নিজের কাছে থাকা ব্যাগটার মধ্যে ভরে নিল ওটা। 2 গার্ড তখনও ওর 2 পাশে নির্বাক ভঙ্গিতে বসে আছে। কোনো হেলদোল নেই ওদের। কিছুক্ষণ পরেই গাড়ি থেমে যায়। অরুণিকার চুলগুলো খোলা ছিল, এবং আবার সেই গার্ডদের মধ্যে একজন অরুণিকার চুল মুঠি ধরে টিনে হিঁচড়ে নিয়ে এসে ফেলে ওর আব্বুর পড়ে থাকা দেহের সামনে। বর্তমান
মেঝেতে পড়ে থাকা আশরাফবাবুর রক্তাক্ত নিস্তেজ দেহটা দেখেই বুকটা ছ্যাঁত করে উঠল অরুণিকার। মুহূর্তের জন্য যেন ওর চারপাশের সময় থেমে গেল। নিজের হৃদস্পন্দনের শব্দও যেন বাইরে থেকে শুনতে পাচ্ছিল সে। অজানা আশঙ্কার হিমস্রোত বুক থেকে নেমে গিয়ে জমে উঠছিল ওর হাত পায়ে। চোখে দৃষ্টি নিবদ্ধ বাবার শরীরের ওপর। একটুও নড়ছে কিনা, শ্বাস চলছে কিনা বোঝার চেষ্টা করছিল অরুণিকা। ধীরে ধীরে উঠে এসে তার আব্বুর পাশে বসে তাকে আলতো করে সোজা করে শুইয়ে মাথাটা নিজেরই কোলে নিল। চোখে মুখে রক্ত জমে আছে, ঠোঁটের কোনাও ভেজা, লালচে ধারা দিয়ে। অরুণিকার চোখ থমকে রইল তার আব্বুর বুকের দিকে। নিঃশ্বাসের ক্ষীণ ওঠানামা যেন ওর বুকের ভিতরকার জমাট বাঁধা কষ্টকে খানিকটা উষ্ণতা দিয়ে গেল। হঠাৎ দুহাত দিয়ে মুখ ঢেকে ডুকরে উঠল ও। একটানা চুপচাপ পড়ে থাকা দেহটা দেখে তার মনে হয়েছিল হয়তো তার আব্বুর জীবনই শেষ হয়ে গেছে। গলার কাছটায় যেন কিছু আটকে ছিল, কিন্তু সেই শ্বাস প্রশ্বাসের ক্ষীণ চিহ্ন ওর বুকে এক ফোঁটা জল ফেলে দিয়ে গেল। নিজেকে আর আটকে রাখতে পারেনি অরুণিকা। কান্নার শব্দে যেন চারদিক ভারী হয়ে উঠেছিল। হঠাৎ এক অদ্ভুত শীতল অথচ ভারী স্বরে কেটে গেল সেই ঘোর। অনেক হয়েছে কান্নাকাটি, এবার কাজের কথা আসা যাক। চমকে উঠে মুখ তুলল অরুণিকা। সামনের সোফা জুড়ে বসে থাকা একজন সুপুরুষের দিকে চোখ গেল। ধবধবে সাদা শার্ট তার সুগঠিত শরীরের প্রতিটি রেখা স্পষ্ট করে তুলেছে। পাশের কোনায় রাখা নিখুঁতভাবে ভাঁজ করা কালো ব্লেজার আর পরনে কালো প্যান্ট আর চকচকে কালো জুতো, সবই যেন তার রুচি ও প্রভাবের নিঃশব্দ বার্তা দিচ্ছে। লোকটার চারপাশে ছিল এক অদৃশ্য প্রতিপত্তির আভা। পাশে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডের দশাসই চেহারা দেখে অরুণিকার গায়ে কাঁটা দিচ্ছিল। সোফায় বসে থাকা ব্যক্তির চোখের দৃষ্টি ছিল ভয়ানক শান্ত অথচ তীব্র, যেন প্রবল ঝড় আসার আগে যেমন এক অসহ্য নিস্তব্ধতা নেমে আসে তেমন। ঘন কালো পাপড়ির ছায়ায় ঢাকা চোখ দুটো যেন আরও অন্ধকারময়। কপালে এসে পড়া চুলগুলো চোখের তীক্ষ্ণতাকে এক ধরনের অবদ্ধতা দিয়েছিল। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকা সম্ভব হচ্ছিল না অরুণিকার পক্ষে। মাথা নিচু করে নিল সে। অজস্র প্রশ্ন জন্ম নিচ্ছিল উনুনে, কিন্তু কোনোটা উচ্চারণ করার সাহস হচ্ছিল না। তবু কিছু তো জানতে হবে। সাহস জড়ো করে নিচু গলায় প্রশ্ন করল, আপনারা কারা? আমার বাবাকে এভাবে কেন মারলেন? কি চান? সামনে বসে থাকা মানুষটা অবাক চোখে তাকিয়ে রইল। অরুণিকা যতই শিশুসুলভ লাগুক, তার প্রশ্নের স্বর, চোখের ভাষা, ভেতরে লুকিয়ে থাকা শক্তি সবই যেন আয়ানকে খানিকটা থমকে দিল। সামনে বসে থাকা বাচ্চা মেয়েটাকে যত দেখছে আয়ান, তত অবাক হচ্ছে। মেয়েটাও সামনে একটু বাচ্চাই বটে। 28 বছরের সামনে 18 বছর, ব্যবধানটা অনেকটাই বেশি। আয়ান সোফা থেকে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে এলো অরুণিকার দিকে। অরুণিকা আর চোখে ওকে এগিয়ে আসতে দেখতে পেলেও মাথা তুলে তাকালো না। আয়ানের প্রতিটা পদক্ষেপের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল অরুণিকার হার্টবিট ও মনের আতঙ্ক। অরুণিকার সামনে হাঁটু মুড়ে বসল আয়ান। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, তোমার বাবাকে মেরেছি কারণ তোমার বাবা আয়ান চৌধুরীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। উনি যে এখনো বেঁচে আছেন সেটা ওনার সৌভাগ্য। তোমার প্রথম প্রশ্ন বলে দিচ্ছে, আয়ান চৌধুরীকে তুমি চেনো না। তাই শুধু এতটুকু জেনে রাখো, আয়ান চৌধুরী এমন একজন মানুষ যার কাছে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। তোমার তৃতীয় প্রশ্নের উত্তর আমি চাই তোমার বাবা আমার বাগদত্তাকে খুঁজে বার করুক, কারণ তোমার বাবার জন্য আজও আমার বাগদত্তার শত্রুপক্ষের হাতে বন্দী। হয়তো তোমার বাবা জানেন সে কোথায় আছে। এতটুকু বলেই আয়ান উঠে দাঁড়ালো। মুখ তুলে তাকালো অরুণিকা। আর প্রথম প্রশ্নটা? আয়ান অরুণিকার দিকে যত এগিয়ে এসেছে, তত সেই পরিচিত গন্ধটা নাকে এসে বাজি খেয়েছে ওর। অরুণিকার গায়ের এই সুগন্ধিটা আয়ানের ভীষণ পরিচিত। সেই দিনই এই গন্ধটা পেয়েছিল ও। এই গন্ধটা যে ওর জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, অনেক খুঁজেছে এই গন্ধটাও, কিন্তু পায়নি। মিশকাও মনে করতে পারেনি সেদিন রাতে ও কোন পারফিউমটা মেখেছিল। তারপর থেকে অনেকবার মিশকার শরীর থেকে এই গন্ধটা নেওয়ার চেষ্টা করেছেও, কিন্তু পায়নি। কিন্তু অনেক দিন পর আবার সেই একই গন্ধ এই অরুণিকার শরীর থেকে ভেসে আসছে। না না, কিসব ভাবছে ও তো খুঁজে পেয়ে গেছে ওর মিশকাকে। ও যেটা ভাবছে সেটা কিছুতেই সম্ভব নয়। আমি আয়ান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। অরুণিকা কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানতে চাই, আমার বাবা কি বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে? কোন ভুলে শাস্তি পাচ্ছে আমার বাবা? বিস্তারিত জানতে চাই আমি। আয়ান তাকালো অরুণিকার দিকে। অরুণিকা এখনও তার মাথা নিচু করে রেখেছে। আয়ান সোজা গিয়ে নিজের রাজকীয় সোফাটায় পায়ের উপর পা তুলে বসে পড়ল। এরপর গম্ভীর গলায় বলল,
আমার বাগদত্তা মিশকা খান। তোমার বাবা তাকে আমার শত্রুর হাতে তুলে দিয়েছে। তোমার বাবা আমার ড্রাইভার ছিল, জানো নিশ্চয়ই। তোমার বাবাকে পাঠিয়েছিলাম মিশকাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু তোমার বাবা নিরাপদে আমার শত্রুর কাছে পৌঁছে দিয়েছে। অরুণিকা ভীষণ অবাক হলো আয়ানের বলার কথাটা শুনে। ওর বিশ্বাস হলো না কথাগুলো, কারণ ও জানে ওর বাবা এমন মানুষ নয়। এই ধরনের বিশ্বাসঘাতকতা ওর বাবা কখনো করতে পারে না। অরুণিকা কঠোর গলায় প্রশ্ন করল। তো এখন কি চান আপনি? আয়ান অবাক হয়ে দেখছে অরুণিকাকে। সবাই ওর সাথে কথা বলতে ভয় পায়, আর এই মেয়ে কিনা একের পর এক প্রশ্নই করে যাচ্ছে ওকে। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে বলল, ফেরত চাই আমি আমার মিশকাকে। নাহলে যে দেখেছ, তোমার বাবার শরীরে যতটুকু প্রাণ অবশিষ্ট আছে ততটুকু থাকবে না। অরুণিকা একবার তাকালো ওর বাবার মুখের দিকে, তারপর শক্ত গলায় বলল, আমি ফিরিয়ে দেব আপনার মিশকাকে। আমার বাবার কোনো ক্ষতি করবেন না। হ্যাঁ, তার জন্যই তো তুমি এখানে নিয়ে আসা। তবে কি গ্যারান্টি আছে যে তুমি ফিরিয়ে আনবে আমার মিশকাকে? আমি কথা দিচ্ছি, যদি আমার বাবা আপনার মিশকাকে নিখোঁজ করে থাকে বা এর পেছনে দায়ী হয়ে থাকে, তবে অবশ্যই আমি চেষ্টা করব তাকে ফিরিয়ে আনার। তার আগে প্লিজ আমার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নাহলে আমার বাবাকে যে আর বাঁচাতে পারবো না। আয়ান কিছুক্ষণের জন্য চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণায় হালকা একটু হেসে বলল, তোমার মুখের কথা আমি বিশ্বাস করব কিভাবে? এই পৃথিবীতে বিশ্বাস করে আমি অনেক কিছু হারিয়েছি, আর হারাতে চাই না। আয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি চাও তোমার বাবা বাঁচুক, তাহলে আমার একটা শর্ত আছে। অরুণিকা সতর্ক চোখে তাকালো তার দিকে। কণ্ঠে ছিল চাপা রাগ। কি শর্ত? আয়ান ঠান্ডা স্বরে বলল, তুমি কাগজে কলমে আমার হবে। তুমি হবে আয়ন চৌধুরীর স্ত্রী। আমি মিশকাকে ফিরে না পাওয়া পর্যন্ত তুমি আমার বন্দিনী, আমার স্ত্রী, আমার সম্পত্তি হয়ে থাকবে। অরুণিকার মুখ শুকিয়ে গেল। সে যেন কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরুল না। অরুণিকা ফিসফিসিয়ে বলল, আপনি কি পাগল? আপনাকে বিয়ে করবো কেন? কী সব বলছেন আপনি? কথা শেষ করতে পারল না সে। আয়ান ঝড়ের বেগে এগিয়ে এসে তার মুখের সামনে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠ যেন আগুনে পোড়ানো নোহা। তোমার বাবার প্রতিটা নিঃশ্বাস এখন আমার হাতে। তুমি যদি না চাও ওর হৃদস্পন্দন থেমে যায় আজ রাতেই, তাহলে হাত বাড়িয়ে কলমটা ধরো আর সই করে দাও নিজেকে আমার নামে। অরুণিকার চোখে জল চলে এলো। সে একবার আবার তাকালো তার অচেতন বাবার দিকে। চোখে তখন শুধুই অসহায়তা। সে মাথা নাড়ল। না, আমি পারবো না। আয়ান অবাক হলো, প্রচণ্ড অবাক হলো। যেখানে দেশের সব মেয়েরা ওর জন্য পাগল, আর সেখানে এই মেয়ে ওকে রিজেক্ট করছে, এটা ওর অহংকারে আঘাত করল। আয়ান ইশারা দিল সেই মেয়ে গার্ড দুটিকে। মেয়ে গার্ড দুটি এসে অরুণিকাকে টেনে ওর বাবার কাছ থেকে সরিয়ে দিল। এরপর অরুণিকা কিছু বোঝে ওঠার আগেই দুজন গার্ড এসে আশরফ সাহেবকে লাথি মারতে শুরু করলো। এইটা ট্রেলার। সিনেমাটা শুরু হলে আর কিছু থাকবে না তোমার জন্য। অরুণিকা চিৎকার করে উঠল, থামুন, দয়া করে থামুন। আমি আমি বিয়ে করব। অরুণিকা থেমে গেল। গলার কাছে এসে আটকে গেল বাক্য। আয়ান চুপচাপ দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আবার বলো, জোরে বলো। তোমার কণ্ঠে যেন আমি শুনতে পাই হেরে যাওয়ার সুর। অরুণিকা চোখ বন্ধ করল। ঠোঁট কাঁপছিল। তারপরও যেন সমস্ত আত্মসম্মান গিলে ফেলে বলল, আমি বিয়ে করব আপনাকে। আয়ানের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন জিতের আনন্দে ভরা এক নির্মম শিকারীর চেহারা। ঘর জুড়ে নিঃশব্দতা, শুধু অরুণিকার ফুপিয়ে কাঁদা আর তার বাবার কষ্টে ছটপট করার আওয়াজ। আয়ান তার হাত ঘড়ির দিকে একবার তাকালো, তারপর রিয়াজের দিকে তাকিয়ে কি যেন ইশারা দিল। পাশে দাঁড়ানো রিয়াজ বিন্দুমাত্র দেরি না করে মাথা নাড়ল। সে দ্রুত পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। আয়ান তখন অরুণিকার সামনে দিয়ে হেঁটে এলো। এক হাঁটু গেড়ে বসে পড়ল মেয়েটার মুখোমুখি। তার গলায় শয়তানি কোমলতা। এই চোখে এত জল কিসের অরুণিকা? এই বিয়ে তো তোমার জন্য একটা উপহার, তোমার বাবার প্রাণ। তুমি না চাইলে সে উপহারটা নিতে হবে না, থাক। অরুণিকা কেঁপে উঠল। সে তীব্র অপমানার ব্যথা গিলে ফেলল, যেন কিছু অনুভবই করছে না ও। শুধু মুখ নামিয়ে ফেলে বলল, একটা শর্ত ছিল, আপনাকে বিয়ে করলে বাবাকে হসপিটালে নিয়ে যাবেন। ওটা পালন করবেন তো? আয়ান হেসে উঠল। আমি প্রতিশ্রুতি দিলে ভাঙি না, শর্ত থাকে। তোমার প্রতিটা নিঃশ্বাস আমার নামে হবে অরুণিকা। তুমি কোথাও পালাতে পারবে না, আমার ছায়া থেকেও না। অরুণিকার হাত দুটো মুঠো হয়ে গেল।
সে যেন নিজের সমস্ত আত্মসম্মান একটা কাগজের নিচে সঁপে দিতে প্রস্তুত হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রিয়াজ ফিরে এলো। ওর সাথে একজন উকিলের ড্রেস পরা ব্যক্তি। সব প্রস্তুত স্যার, শুধু সই বাকি। উকিল একটা পেপার আয়ানের সোফার সামনের টেবিলে রাখল। আয়ান নিজের নামটা লিখল সাহসী কাচরে। আয়ান চৌধুরী। তারপর আয়ানের ইশারা পেয়ে মেয়ে গার্ড দুটো এসে অরুণিকাকে নিয়ে আয়ানের সামনে এলো। চলো, এখন তোমার পালা। অরুণিকা ধপ করে বসে গেল ফ্লোরে, টি টেবিলের সামনে। আয়নের সোজাসুজি অনেকক্ষণ চুপ করে বসে রইল। একবার বাবার দিকে তাকালো। বিপর্যস্ত অচেতন শরীরটা যেন তাকে বলছিল বাঁচাও। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। কলমটা কাঁপছিল তার আঙুলে। চোখের জলে নামটা ঝাপসা দেখাচ্ছিল। অবশেষে সে সই করল। অরুণিকা রহমান। নিচে স্বামী আয়ান চৌধুরী। সই করা হয়ে গেলে উকিল আয়নের সাথে কিছু কথা বলে সমস্ত পেপার ঠিকমতো গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। ঘরটা তখনও নিঃশব্দ, কিন্তু নিঃশব্দতা কখনো কখনো চিৎকারের চেয়েও বেশি বীভৎস। আয়ান এক পা করে এগোতে লাগলো অরুণিকার দিকে। অরু ভয়তে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এক পা করে পিছু হটতে লাগলো। কান খুলে আমার কথা শুনে নাও। এই বিয়েতে বা তোমার উপরে বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। এই রেজিস্ট্রি পেপারটা সই করানোর একটাই উদ্দেশ্য, তোমাকে বৈধভাবে নিজের বন্দিনী করা। আমার থেকে আমার অধিকৃত সম্পত্তি তুমি, তবে লিগেলি, যাকে আমি যখন খুশি যেমন খুশি ব্যবহার করতে পারি। যতটা কষ্ট মিশকা ওখানে অনুভব করবে, ততটা তুমি এখানে অনুভব করবে, তোমার বাবার চোখের সামনে। তারপর ওই আশ্রয় বুঝবে আয়নের সাথে বিশ্বাসঘাতকতা করার ফল কি। অরুই নিষ্ঠুরতাকে যেন বিশ্বাসই করতে পারছে না। নোনা জলে পূর্ণ দৃষ্টি সরাসরি রাখল আয়ানের চোখের দিকে। জলের প্রলেপের ওপার দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার ঝাপসা মুখটা দেখতে পাচ্ছে অরু। অজান্তে কাপা কাপা গলায় বলে উঠল, এতে আমার দোষটা কোথায়? পেছনে দাঁড়িয়ে থাকা মিরাজ আর রিয়াজকে উপেক্ষা করে আয়ান এগিয়ে এলো অরুণিকার একদম কাছে। এতটা কাছে যে অরুর বাড়তে থাকা হৃদস্পন্দনের শব্দটুকু স্পষ্ট শুনতে পাচ্ছে আয়ান। ওর গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে অরুর গাল, মুখ, গলার উন্মুক্ত অংশ। 5 ফুট 4 ইঞ্চির অরু সামনে দাঁড়িয়ে থাকা প্রায় 6 ফুট লম্বা মানুষটার বুক সমান। আয়ান ডাল হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর কঠিন স্পর্শে অরুর মুখটা নিজের দিকে তুলে ধরল। ফুপিয়ে কান্নার ফলেও লাল হয়ে থাকা দ্বিধাগ্রস্ত ঠোঁটের কোমল পাপড়িগুলোও ভয়ে হালকা কাঁপছে তখন। আয়ানের শীতল চাউনি ক্রমে অরুর চোখ থেকে নাক হয়ে ঠোঁটের উপর এসে স্তব্ধ হলো। কম্পিত অধর বোড়াকে নিজের দখলে নেওয়ার জন্য মস্তিষ্ক আর মনের এক তীব্র লড়াই চলছে আয়ানের মধ্যে তখন। মন চাইছে এখনই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর নিজের অধিকার স্থাপন করতে। ওর শরীর, ওর মন, ওর আত্মা সবটা নিজের আয়ত্তে নিয়ে নিতে। কিন্তু বাধা দিচ্ছে ওর মস্তিষ্ক। মস্তিষ্ক বলছে এটা ভুল। ওর জীবনে মিশকার প্রতিও দায়বদ্ধ। বাগদত্তা হওয়া আয়ানের শুধু নিজের স্বার্থে স্থাপিত এই মিথ্যে বিবাহে বন্ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি সত্যি ওর আর মিশকা সম্পর্ক। নিতান্তই আশরফকে চাপে ফেলে কাজটা করানোর জন্য ওর মেয়েকে নিজের হাতের মুঠোয় রাখবে বলেই চুক্তিভিত্তিক বিবাহের প্রয়োজন ছিল, এর থেকে বেশি কিছু নয়। পিছনে দাঁড়িয়ে থাকা মিরাজ আর রিয়াজও যেন দম বন্ধ করে ওদের বস প্লাস বন্ধুর আচরণ দেখে যাচ্ছে। এর আগে এত বছরে ওরা কেউ আয়ানের এইরূপ আচরণ দেখেনি। মেয়েদের দেখলেই যে নিজের রাস্তাটাই বদলে ফেলে, আজ সে একটা অচেনা সাধারণ মেয়ের এত কাছে দাঁড়িয়ে আছে, তাও নিজের ইচ্ছায়। সেটা দেখে যেন ওরা নিজেদের চোখেই বিশ্বাস করতে পারছে না। মিরাজ চাপা আওয়াজে রিয়াজকে জিজ্ঞেস করলো, রিয়াজ, এই আমি কি ভুল কিছু দেখছি? ধুর, কিছুই তো বুঝতে পারছি না। বসের এই রূপ তো আগে দেখিনি। সেদিন দেখলি না কাজলি ম্যামকে কেমন অপমানটাই না করলো, কিন্তু এখন তো সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। বলছি, আমাদের এখানে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক হবে? জানি না। অরুর শরীরের সুগন্ধ ধীরে ধীরে আয়ানের মস্তিষ্ককে চুপ করিয়ে দিয়ে মনকে এই দ্বন্দ্বে জয়ী হতে দিচ্ছে। আয়ান আচমকাই মুখটা নামিয়ে এনে অরুর ঠোঁটে আলতো করে নিজের ঠোঁটে স্পর্শ রাখল। ভয় শিউরে উঠল অরু। সেই অভিশপ্ত রাতের পর থেকে ও কোনোদিন কোনো পুরুষকে নিজের এত কাছে আসতে দেয়নি। অরু সেই ঘৃণ্য স্মৃতি কাটিয়ে কোনোদিন স্বাভাবিক হয়ে উঠতে পারেনি ওর সাথে। পরনে কুর্তিটাকে দুহাটে খামচে ধরে চোখ বন্ধ করে নিয়েছিল ও। সেই রাতের অন্ধকারের স্মৃতিগুলো যেন ওকে আবার গ্রাস করেছিল মুহূর্তে। সাথে সাথে একরাশ আতঙ্ক ঝাপটে ধরল ওকে ভিতর থেকে। নিজের অজান্তেই কেঁপে উঠল অরু।
অরুর ঠোঁটের ওপর থেকে নিজেকে সরিয়ে নিতেই আয়ান দেখল চোখ বন্ধ থাকা অবস্থাতেই অরুর সারা শরীর কাঁপছে। মেয়েটা যে প্রচণ্ড ভয় পেয়েছে সেটা ওর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটের কোণায় একটা ক্রূর হাসির রেখা ফুটে উঠল আয়ানের। এটাই তো চায়, ওকে ভয় পাক আশরাফের মেয়ে, তবেই তোর কাজটা আরও সহজ হবে। অরুকে ছেড়ে দিয়ে 2 পা পিছিয়ে এসে দাঁড়ালো আয়ান। এটা আমার সময়ের দাম। হঠাৎ করে ছাড়া পেতে চোখ মেলে তাকালো অরু। প্রচণ্ড ভয়, আতঙ্ক, কষ্ট সবটাই যেন জমা হয়েছে ওর চোখের ভিতর। নিমিলিত পলকের ভিতর থেকেও নোনা উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ছে এক নাগাড়ে। ঝুঁকিয়ে রাখা চোখের পলক তোলার সাহসটুকু আর অবশিষ্ট নেই অরুর মধ্যে। মাথার ভিতরে দপদপটা অনেকটা বেড়েছে, শরীরের সব রক্ত যেন মুখটায় এসে জমা হচ্ছে ধীরে ধীরে। মিরাজ, আশরাফকে নিয়ে যা। অরুর দিকে দৃষ্টি স্থির রেখেই কথাটা জোর গলায় বলল আয়ান। নিশ্চিত করল কথাটা যাতে অরুর কান পর্যন্ত পৌঁছায়। নিমিলিত পলক তুলে তাকালো অরু। কোথায় নিয়ে যাবেন বাবাকে? কোথায়? আয়ানের আওয়াজ পাওয়া মাত্রই মিরাজ আর রিয়াজ এগিয়ে এসে আশরাফকে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অরু দৌড়ে ওদের দিকে আসার চেষ্টা করতেই আয়ান শক্ত হাতে অরুকে জড়িয়ে ধরল পেটের কাছ দিয়ে। আয়ানের অত লম্বা শরীরের মধ্যে দাঁড়িয়ে থাকা অরুর ক্ষুদ্র শরীর গায়ে জোরে পেরে উঠছে না ওর সাথে। 2 হাতে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আয়ান অরুকে। ধীরে ধীরে আয়ান মুখটা নামিয়ে আনলো অরুর কানের কাছে। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওরা। ঠিক না হলে মিশকাকে খুঁজবে কি করে? আয়ানের গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে অরুর কানের লতি, গলার কাছটা। হৃদস্পন্দন আবার বাড়তে শুরু করেছে ওর। নিজেকে 2 হাতের শক্ত বাঁধন থেকে মুক্ত করতে ছটপট করছে অরু। স্টপ ইট, একটু চুপ করে দাঁড়াবে? আয়ানের ধমকে চুপ করে দাঁড়িয়ে পড়ল অরু। মিরাজ আর রিয়াজ আশরাফকে নিয়ে ততক্ষণে বাইরে চলে গেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অরু। কান খুলে শোনো না অরুণিকা, তুমি মানো আর না মানো, এখন থেকে মিশকা খুঁজে না পাওয়া পর্যন্ত এটাই তোমার ভবিতব্য। আর সম্পর্কটা বৈধ হওয়ার জন্য আমি তোমার সাথে যা খুশি তাই করতে পারি। শেষের কথাটা শুনেই চমকে উঠল অরু। ভীত চোখে চেয়ে রইল আয়ানের দিকে। অরুর চোখে এই ভয় দেখে আয়ানের ঠোঁটের কোণায় ক্রূর হাসি ফুটে উঠল আয়ানের। ও জানে এই ভয়ই খুঁজে আনবে মিশকাকে। যত বেশি দিন আমার সাথে থাকবে তত বেশি সম্ভাবনা আমার যা খুশি করার। তাই দেখো কত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে পারো। আমি বাবার সাথে দেখা করতে পারি? অবশ্যই পারো, তবে সপ্তাহে 1 দিন, তাও উনি সুস্থ হওয়ার পর্যন্ত, তারপর আর না। অরুর চোখের কোণায় নতুন করে জল জমতে শুরু হলো। আয়ান চলে যেতে গিয়েও দরজার কাছটায় দাঁড়িয়ে পড়ল। মাথাটা হালকা ঘুরিয়ে জিজ্ঞেস করল, গলার কাজটা কাটলো কিভাবে? হঠাৎ এইরকম একটা অপ্রত্যাশিত প্রশ্নে মুখ তুলে তাকালো অরু আয়ানের দিকে, কিন্তু কোনো উত্তর করল না। কোনো উত্তর না পেয়ে বিরক্তি সহকারে আয়ান বলল, এই, তোমার কথার উত্তর দিতে সমস্যা কোথায়? একবার একটা প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারো না? যাই হোক, ওষুধটা লাগিয়ে নাও। আর হ্যাঁ, বিষম লাগলে জল খেতে হয়। তাই এরপর থেকে অন্য কোনো ছেলেকে ওইভাবে পিঠে হাত রাখতে যেন না দেখে। ধড়াস করে উঠল অরুর বুকের ভিতরটা। লোকটা কি নজর রাখছে ওর উপর? সকালে কলেজ থাকাকালীন অরুর বিষম লাগলে আসিফ পিঠে হাত বুলিয়ে দিয়েছিল। আয়ানের ওই কথায় অরু মাথায় সকালের ঘটনাটাই এলো। বাইরের পরিবেশটা বসন্তের আগমনে সেজে উঠছে নতুন নতুন ফুলে। তারই গন্ধ স্নিগ্ধ বাতাসকে মুখরিত করে তুলছে। গাড়ির পিছনের সিটে বসে কাঁচটা নামিয়ে দিল আয়ান। বস, এভাবে জানলা খুলে বসাটা বিপজ্জনক। নিজেকে নিরাপদ রাখতে গিয়ে জীবনটা কোথায় হারিয়ে গেছে আমার মিরাজ। কত যুগ পেরিয়ে গেছে, বাইরের প্রকৃতি কীভাবে স্পর্শ করিনি আমি। থাক না, একটু খোলাই থাক জানলাটা। আজ ভালো লাগছে বাইরের এই হাওয়া। বসের কথা অমান্য করার ক্ষমতা বা সাহস ওদের কারোর মধ্যেই নেই, তাই চুপচাপ ওর কথা মানা ছাড়া আর কোনো উপায়ও নেই ওদের কাছে। গাড়ির জানালাটা খুলে দিয়ে চোখটা বন্ধ করে গা এলিয়ে দিল আয়ান। অতীতের কিছু স্মৃতি উঁকি বিচ্ছে বন্ধ চোখের পর্দায়। প্রায় বছর খানেক আগে বন্ধুদের একটা গেট টুগেদারে নিউ টাউনে ওর নিজেরই 5 তারা হোটেলটায় উপস্থিত হতে হয়েছিল আয়ানকে। আসলে ওটা গেট টুগেদার হলেও মূলত ওর ঢাকায় শিফট করার কারণেই একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছিল ওর বন্ধু মহল।
তাই বাধ্য হয়ে ওকে যেতেই হয়েছিল। এমনিতে পার্টি, গেট টুগেদার, অনুষ্ঠান এইসবে যাওয়াটা আয়ান একদম পছন্দ করে না। বাধ্য হয়ে কখনো সখনো ব্যবসার খাতিরে কিছু বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে হয় ওকে, কিন্তু সেটাও শুধু মুখটুকু দেখানোর জন্য, ব্যাস। কিন্তু পুরনো বন্ধুদের জোড়াজুড়িটা সেদিন এড়াতে পারেনি আয়ান। ভেবেছিল মুখটা দেখিয়েই সরে পড়বে ওখান থেকে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর পার্টি শুরু হবার পরেই সবার রিকোয়েস্টে প্রত্যেকের নামে এক চুমুক করে ড্রিঙ্ক করতে হয়েছিল ওকে। বিজনেস পার্টি বা মিটিংয়ে বড় বড় ক্লায়েন্টদের অনুরোধে একটু আধটু ড্রিঙ্ক করার অভ্যেস থাকলেও এতটা একসাথে নেওয়ার অভ্যেস ওর ছিল না। তাতেই ঘটেছিল বিপত্তি। অনিয়ন্ত্রিত হয়ে উঠেছিল ওর নেশার বশে। পকেট থেকে ফোনটা বার করে কোনো রকমে ঝাপসা চোখে হোটেল ম্যানেজারকে ফোন করে 2টো রুম খুলিয়ে নিয়েছিল। একটা একদম ওপরতলায় নিজের পার্সোনাল সুইট, আরেকটা পার্টি হলের পাশের রুম। পার্টির যা অবস্থা তাতে যে কোনো কারোর এই রুম কাজে আসতে পারে ভেবেই নিচের রুমের ব্যবস্থাটা করিয়েছিল ও। এইভাবে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার থেকে ও রাতটা হোটেলে কাটানোটাই শ্রেয় বলে মনে করেছিল। পার্টি হল থেকে বেরিয়ে করিডোর ধরে লিফটের দিকে যেতেই পুরো ফ্লোরের বিদ্যুৎ আচমকাই চলে গেছিল সেদিন। ভালো করে দেখে বুঝেছিল পুরো ফ্লোরের নয়, বরং পুরো হোটেলের বিদ্যুৎ চলে গেছে। ওই রকম বিদ্যুৎ বিভ্রাটে ইনভার্টার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও চলছে না দেখে পকেট থেকে ফোন বার করে ম্যানেজারকে ফোন করতেই যাবে, ঠিক সেই সময় নিজের শরীরের ওপর একটা কোমল নরম হাতের স্পর্শ অনুভব করেছিল আয়ান। তারপর হঠাৎ সেই হাতের স্পর্শ সরে গিয়ে গোটা একটা শারীরিক স্পর্শ অনুভূত হয় ওর। অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে নেশা যেন আরও বেশি করে চেপে ধরছে তখন ওকে। প্রচণ্ড অন্ধকারে তার মুখটা দেখতে না পেলেও শরীরের ছোঁয়ায় ও বুঝতে পেরেছিল শরীরটা কোনো নারী শরীর। সেই নারীর মনোমুগ্ধকর সুগন্ধ আয়ানের মন আর মস্তিষ্ক দখল করে নিয়েছিল নিমিষেই। যেন মনে হচ্ছিল একসাথে 10-12টা সুগন্ধি ফুলে স্নান সেরে উঠে এসেছে সেই নারী। কি মিষ্টি তার আওয়াজ! সে কি যেন একটা বলার চেষ্টা করছিল জড়িয়ে যাওয়া আওয়াজে। কি বলছিল ঠিক করে বুঝতে পারেনি আয়ান সেদিন। শুধু এইটুকুই শুনেছিল স্পষ্ট যে, আমার প্রচণ্ড গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, প্লিজ টেক মি টু হোম। আমার সারা শরীর জ্বলে যাচ্ছে, প্লিজ। কথাটা শেষ করেই মেয়েটা নিজেকে চেপে ধরেছিল ওর শরীরের সাথে। মেয়ের সঙ্গে অনভ্যস্ত আয়নের ভিতরেও অস্বস্তি তখন আরও বাড়ছিল। ইচ্ছে করছিল তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে, কিন্তু ওই মনোমাতানো সুগন্ধিকে যেন চেয়েও উপেক্ষা করতে পারছিল না আয়ান। মেয়েটাকে কোত্থেকে এসছে, কি চায়? কিছুই জানত না ও। বিদ্যুৎ বিভ্রাটের জন্য তার মুখখানেও দেখতে পারছিল না আয়ান। মেয়েটার আচরণ আর অসংলগ্ন কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল কেউ হয়তো জেনে শুনেই ওকে অ্যাফ্রোডিজিয়াক খাইয়ে দিয়েছে। কামোদ্দীপক ওষুধ বা পানীয় জাতীয় কোনো বস্তু খেয়ে সে আরও বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। বিদ্যুৎ নেই, লিফট বন্ধ, তাই আয়ান ঠিক করেছিল এই ফ্লোরেরই যে কোনো একটা রুমে আপাতত রাতটা চাটিয়ে দেবে ও। মেয়েটার জন্য ওয়াশরুম ব্যবহার করাটা খুব জরুরি। ঠান্ডা জলের স্নান হয়তো পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে। ম্যানেজারকে দিয়ে এই ফ্লোরের যেই রুমটা খুলিয়েছিল মেয়েটাকে নিয়ে সেই রুমেই গেছিল আয়ান। কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তাকে রাতের মতো এই রুমটায় ছেড়ে দিয়ে উপরে নিজের সুইটে ফিরে যাবে, এটাই ছিল ওর উদ্দেশ্য। কিন্তু গণ্ডগোলটা বোধহয় ওখানেই হয়েছিল। রুমে ঢুকে তাকে বিছানায় শুইয়ে দিতেই সে ওর গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরেছিল। ধীরে ধীরে তার নরম কোমল হাত ওর গলা হয়ে বুক, পেটের পেশিগুলোর ওপর অবাধে বিচারণ করছিল। ধীরে ধীরে তার বিচারণের পরিধি পেট ছাড়িয়ে নিম্নমুখী হলে আয়ান নিজেও নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারাতে থাকে। জীবনে প্রথমবার কোনো নারী শরীরের সান্নিধ্যে এসে ওর শরীরের সুপ্ত অতৃপ্ত কামনা বাসনাগুলো যেন মুহূর্তে জেগে উঠেছিল সেদিন। একটু একটি করে যেন অমৃত রস পান করেছিল আয়ান তার শরীর থেকে। যুগের পর যুগের ওই অতৃপ্ততাকে সেই রাতেই তৃপ্ততায় ভরিয়ে নিয়েছিল ও। শারীরিক সম্পর্কের অভিজ্ঞতা থেকে অজ্ঞাত আয়ান এর আগে কোনোদিন বুঝতেই পারেনি যে শরীরের বন্ধন এতটা শান্তি, এতটা প্রসন্নতা এনে দিতে পারে হৃদয়ে।
হঠাৎ করেই ওর মনে হয়েছিল এই নারীর শরীর, মন, সব কিছুর ওপর অধিকার এখন শুধু ওর, শুধুমাত্র ওর। কোনো নারীকে নিজের দুর্বলতা বানাতে চায়নি বলে এত যাবৎ কাল ধরে নারী সঙ্গ ত্যাগ করে এসেছে ও। কিন্তু সেদিন যেন মনে হয়েছিল সেই নারীর জন্ম শুধু ওর জন্যই তো হয়েছে। এই রকম একটা অনুভূতি এর আগে কোনোদিন হয়নি আয়ানের। শুধু মন বলেছিল এই সেই নারী, একমাত্র যার সাথে এই আদিম উন্মাদনায় বারবার মেতে উঠতে পারে ও। কিন্তু এই নারী ব্যতীত অন্য কারো সাথে নয়। তার পাশে শুয়ে উন্মুক্ত গলা, বুক, পেট থেকে প্রাণ ভরে নিজের মধ্যে ভরে নিয়েছিল সেই মনো মাতানো সুগন্ধিকে। হঠাৎ কি মনে হতেই নিজের জীবনসঙ্গিনীর জন্য রাখা গলার হারটাটা গলায় পরিয়ে দিয়েছিল আয়ান। কপালে আলতো চুম্বন এঁকে বলেছিল, আজ থেকে তুমি আমার। কিন্তু কথাটা শোনার জন্যে সে তখন জেগেছিল না। নেশার অতলে তলিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছিল সে। তারপরের আর কিছুই মনে নেই আয়ানের। সকালে যখন ভারী পর্দা ভেদ করে সূর্যের হালকা আলো ঘরে ছড়িয়ে পড়ছিল, তখন চোখ খুলে নিজের পাশে আর কাউকে দেখতে পায়নি আয়ান। তাড়াতাড়ি উঠে সারা ঘর বাথরুম খুঁজে নিয়েছিল ও, কিন্তু কেউ কোথাও ছিল না। বিছানার সাদা চাদরে লেগে থাকা কয়েক ফোঁটা রক্তের দাগ স্পষ্টভাবে ব্যক্ত করছিল গতরাতের ঘটনার সত্যতা। কিন্তু এইভাবে তার দূরে চলে যাওয়াটা আয়ানের ভিতরে জন্ম দিয়েছিল প্রচণ্ড ক্ষোভের। প্রচণ্ড রাগে রুমের সমস্ত জিনিস মুহূর্তে ভেঙে গুড়িয়ে দিয়েছিল ও। চিৎকার করে একটাই প্রতিজ্ঞা করেছিল ও নিজেকে, না, আমরা তো কাছে এসেও এভাবে দূরে চলে গেলে কেন? কি ভেবেছ পালিয়ে যাবে? আমি হতে দেব না। তুমি শুধু আমার আর আমারই থাকবে। পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও, খোঁজে আমি তোমাকে বার করবই। গায়ে জামাকাপড় গলিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে সারা হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করেছিল আয়ান। হোটেলে অনেক লোক এসেছিল বেরিয়েছিল সেদিন, কিন্তু তাদের মধ্যে থেকে সেই মেয়েকে খুঁজে পায়নি ও। কারণ সে কেমন দেখতে, কি পড়েছিল কিছুই জানতো না আয়ান। আর যেই সময় ওদের দেখা হয়েছিল সেই সময় বিদ্যুৎ বিভ্রাটের জন্য সমস্ত সিসিটিভি বন্ধ হয়ে পড়েছিল। এমনকি রাতের অন্ধকারে সে যখন হোটেল ছেড়েছে তখনও সবটাই বন্ধ ছিল। তাকে খুঁজে বার করার কোনো উপায়ই আয়ানের কাছে ছিল না, একমাত্র গলার হার ছাড়া। অচমকা একটা ঝাঁকুনিতে চোখটা খুলে যায় আয়ানের। হালকা তন্দ্রা মতো এসে গেছিল ওর। সোজা হয়ে বসে বন্ধ চোখের পাতার ওপর আঙুল দিয়ে মেসেজ করতে করতে ও জিজ্ঞেস করলো, কি হলো রিয়াজ? গাড়ির টায়ারে কিছু একটা সমস্যা হয়েছে মনে হয়, আমি দেখছি। জানলার কাজটা তুলে দিয়ে বসুন বস, প্লিজ। একটা দীর্ঘশ্বাসের সাথে আয়ান তাকালো মিরাজের দিকে। তারপর তাচ্ছিল্য ভরে অলস হাতে জানালার কাজটা তুলে দিল ও। রিয়াজ গাড়ি থেকে নেমে গাড়ির সামনে টায়ারটা চেক করছে অনেকক্ষণ হলো। ভিতরে একভাবে বসে থেকে বেশ বিরক্ত হচ্ছে আয়ান। রিয়াজ, আর কতক্ষণ? ছেড়ে দে না, পেছনের গাড়িতে বেরিয়ে যায়। চল। হয়ে গেছে বস, আর একটুখানি। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ঠিক হয়ে গেল এবং আবারও চলতে শুরু করলো। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আয়ান। তারপর বলল, অরুর ব্যাপারে সব ডিটেলস আমার চাই মিরাজ। কখন কি করে, কি খায়, কোথায় যায়, কার সাথে মেশে, সবটা। আর শোন, চোখে চোখে রাখ মেয়েটাকে, বিপদে পড়তে পারে হয়তো। হয়ে যাবে বস, কিন্তু আশরাফ যদি অন্য কারোর হয়ে কাজ করে তাহলে ওর মেয়ের কি তাদের তরফ থেকে কোনো বিপদ আছে? মিরাজের কথায় আয়ান যেন একটা গভীর চিন্তায় ডুবে গেল। অন্যমনস্ক থেকেই উত্তর দিল, মরার সময় কেউ মিথ্যে বড় না মিরাজ। আজ আশরাফকে আমরা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম প্রায়। তখনও কিন্তু একটাই কথা বলেছিল যে ও কাজটা করেনি। হয়তো সত্যি বলেছে, অথবা হয়তো আমরা ওকে একটু বেশি দুর্বল ভেবে ফেলেছে। এই হয়তোটাকে অবলম্বন করে রিস্ক নিতে পারবো না। আচ্ছা রিয়াজ, গাড়িতে কি অসুবিধা হয়েছিল রে? সামনের চাকাটায় পেরেক ফুটে গেছিলো বস, এতক্ষণ বলিনি, আপনি চিন্তা করুন বলে। কিন্তু আমার মনে হয় নিপুণভাবে পরিকল্পনা করেই পেরেকগুলো ওখানে ফেলে রাখা হয়েছিল। এটাই তো স্বাভাবিক রিয়াজ, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার আগেও একটা গাড়ি ছিল আর পিছনে দুইটা। একই রকম দেখতে মোট 4টে গাড়ির মধ্যে ওরা কী করে বুঝলো যে আমার গাড়ি কোনটা? আয়ানের প্রশ্নটা রিয়াজ আর মিরাজ দুজনেরই কপালে চিন্তার ভাঁজ এঁকে দিল। এখন তো ভেবে কাজ নেই, যেটা বললাম সেটা কর। ইয়েস বস। রিয়াজ চোখটা বন্ধ করে পুনরায় গাড়ির সিটে গায়ে এলিয়ে দিল। চোখটা বন্ধ করতেই দু হাতে মুখ ঢেকে কান্না করা অরুর মুখটা ভেসে উঠল আয়ানের চোখের সামনে।
হঠাৎ করেই একটা প্রশ্ন ওর মস্তিষ্ককে তোলপাড় করছে ভিতর থেকে। আচ্ছা, ওর গলার গাছটা কি করে কাটলো? মোবাইলটা হতে নিয়ে একটা নম্বর ডায়াল করলো আয়ান। এক লহমে বইতে থাকা জীবন প্রবাহ যেন হঠাৎ করে ধেয়ে আসা এক প্রকাণ্ড ঝড়ে ওলটপালট হয়ে গেল অরুর। বিছানায় চুপ করে গুটিসুটি মেরে শুয়ে একভাবে কেঁদে যাচ্ছে ও। পাশে পড়ে থাকা মোবাইলটাও হঠাৎ করেই বেজে উঠল। একটা অচেনা নম্বর থেকে ফোন আসছে দেখে মোবাইলটা উপুর করে ফেলে রাখলো অরু। এখন আর কারোর সাথে কথা বলতে মন চাইছে না ওর। নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে আজ। মা বেঁচে থাকলে এগুলো কোনো দিন হতো না। বাবা নিজেকে নতুন কোনো বিপদে জড়িয়ে ফেলেছে ও জানে না। মনটা আজ একটা শক্ত কাঁধ খুঁজছিল, যাতে মাথা রেখে একটু মন খুলে কাঁদতে পারে ও। মোবাইলটা আবার বেজে উঠল। আবার ওই একই নম্বর থেকে ফোন আসছে। চোখের জলটা মুছে নিয়ে উঠে বসলো অরু। কলটা রিসিভ করে ফোনটা কানের কাছে আনতেই বুকের ভিতরটা কেঁপে উঠল ওর, সেই শান্ত গম্ভীর আওয়াজে। ফোনটা বেজে যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছ না নাকি নাকি শুনতে পাচ্ছ না? এত দেরি কেন ফোনটা রিসিভ করতে? অরু কি উত্তর করবে তার ভাষা খুঁজে পেল না। না আসলে মানে একটা প্রশ্ন করছি, সত্যি উত্তর দেবে। মিথ্যে কথা আমি সহ্য করি না, মাথায় রাখবে। গলার কাজটা কাটলো কি করে? ধরাস করে উঠল অরুর বুকের ভিতরটা। সত্যিটা বললে এই লোক নির্ঘাত রেগে যাবে। আসিফ ওর বিষম লাগা ঠিক করতে একটু পিঠে হাত দিয়েছে বলে কত রাগ দেখালো। এখন জিজ্ঞেস করবে ওটা কোথা থেকে এলো, তারপর সবটা বলতে হবে। আর তারপর না জানি সব কটা শুনে কি করবেন উনি। না না, সত্যিটা বলা যাবে না। বান্ধবীর সাথে দুষ্টুমি করতে গিয়ে। অরুর উত্তরটা পুরোটা না শুনেই ফোনটা মুখের ওপর কেটে দিল আয়ান। হয়তো অন্য কিছুর আশা করেছিল ও। যদিও এমনটা আশা করাটা অবাস্তব। সেই গলার হারটা তো অন্য কারোর গলায় ছিল। ওর গলায় কেন যাবে? চারিদিকের কাজ ফেলে সেই দিনগুলো আয়ান খুব বিরক্তির মধ্যে দিয়ে কাটাচ্ছিল। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। একটা সামান্য গলার হার খুঁজে বার করতে পারছিস না মিরাজ? একটা অতি সামান্য হার। বস, আপনার জন্য ওটা অতি সামান্য, কিন্তু সাধারণ লোকজনের কাছে ওটা দুর্মূল্য। উফ মিরাজ, আমার এই হারটাই চাই, ব্যাস। আমি কি একবার দেখতে পারি হারটা? মিরাজ রিয়াজের দিকে হারটার একটা রঙিন ছবি এগিয়ে দিল। 7 দিন সময় দিচ্ছি তোদের, হারটা খুঁজে বের কর। কিভাবে করবি সেটা তোদের ব্যাপার। হারটা শুধু বাহানা ছিল আয়ানের কাছে। ওর উদ্দেশ্য ছিল সেই রাদের পরীকে খুঁজে বার করা। কাজে কর্মে কিছুতেই মন লাগাতে পারছিল না আয়ান। নিজের মধ্যে সবসময় একটা বিশৃঙ্খলা কাজ করত ওর। তারপর হঠাৎ একদিন মিশকা আসে ওর অফিসে ওর সাথে দেখা করতে। সেই দিন একটু সকাল সকালই অফিসে পৌঁছেছিল আয়ান। একটা খুব দরকারি ফাইল পড়ছিল ও মন দিয়ে। এমন সময় দরজায় নক শুনে হাতঘড়ির দিকে চোখ রেখেছিল আয়ান। সকাল 9:05। এত সকালে অফিসে শুধু সিকিউরিটি ছাড়া আর কারোর থাকারও কথা নয়। একটু অবাক হয়েই দরজার দিকে তাকিয়ে বলেছিল আয়ান, কাম ইন। বাদামি খোলা চুলে গৌরবর্ণের এক তন্নি মেয়ে দরজা খুলে ভিতরে ঢুকে আসতে দেখেছিল আয়ান। পরনে একটা ওয়ান পিস, যেটা থেকে শরীরের বেশিরভাগ অংশটাই দৃশ্যমান। চোখে মুখে গাঢ় মেকআপ, ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক। প্রথম দেখাতেই প্রচণ্ড বিরক্তি বোধ করেছিল আয়ান। হু আর ইউ? আমার অফিসে আসার পারমিশন কে দিল? এইরকম একটা রুক্ষ আচরণের প্রত্যাশা হয়তো ছিল না মেয়েটার। হঠাৎ ওই রকম গম্ভীর আওয়াজে মাথা নিচু করে বলেছিল, আমি শিকা। কাল আমাকে একজন বলল আপনি আমাকে খুঁজছেন। নাম বলেছিল রিয়ার, আর বলেছিল আমি যেন আপনার সাথে যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে দেখা করি। আসলে ওনার সাথে আসার কথা ছিল, কিন্তু সকালে উনি কল করে বললেন উনি একটা কাজে আটকে গেছেন, তাই আসতে পারবে না। আমি যেন অবশ্যই একা চলে আসি। আয়ানের কপালের ভাঁজ আরও গভীর হয়েছিল মিশকার কথা শুনে। আমি খুঁজছিলাম। সেদিন হোটেলে আই এম সরি, আসলে পুরো দোষটা আমার ছিল। আপনার হাতটা। মিশকার গলায় থাকা সোনালি রঙের মাঝখানে একটা ছোট্ট চন্দ্রাকৃতি লকেট, তার ভেতরে নীল রঙের পাথর বসানো। হারটা এক ঝালক দেখেই চিনতে পেরেছিল আয়ান। যাকে এতদিন ধরে খুঁজে চলেছে সে আজ এইভাবে সামনে দাঁড়িয়ে আছে, সেটা যেন বিশ্বাসই করতে পারছিল না ও। ফাইলগুলো টেবিলে ফেলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়েছিল আয়ান মিশকার দিকে। আসলে এই কদিনে রাতের পরের কল্পনায় যাকে সাজিয়েছিল সে মিশকার মতো মোটেই ছিল না। এতদিন তাকে খুঁজে না পেয়ে নিজের মনেই তার প্রতিচ্ছবি কল্পনা করতে শুরু করেছিল আয়ান। মনের মতো করে সাজিয়েছিল তাকে।
কিন্তু মিশকা ছিল তার একদম উল্টো। তবুও মিশকার গলায় থাকা হাড়টা মিথ্যে ছিল না। মিশকার চোখে চোখ রেখেই এগিয়ে এসেছিল আয়ান ওর কাছে। গলায় থাকা হাড়টা ছুঁয়ে বলেছিল, এটা কোনোদিন গলা থেকে খুলবে না। আর সেদিন ওভাবে কিছু না বলে চলে গিয়েছিলে কেন? তোমাকে তো বলেছিলাম তুমি শুধু আমার। আয়ানের কথায় কেঁপে উঠেছিল মিশকার গলা। হয়তো এরকম অপ্রত্যাশিত প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়েছিল সে। মুখের ভেতর ভাষা খুঁজছিল তখনও। আমি আসলে মিশকার সেই অপ্রস্তুতি বুঝে নিয়েছিল আয়ান। কোমর ধরে আচমকা টেনে নিজের বুকের কাছে জড়িয়ে নিয়েছিল তাকে। ওর গলায় মুখ ডুবিয়ে সেই মন মাতানো গন্ধ নিজের ভেতরে পুড়ে নিতে চেয়েছিল, কিন্তু পায়নি। সেই পরিচিত ঘ্রাণ অনুপস্থিত ছিল ওর শরীরে। নিজের বাহুডোর থেকে মিশকাকে আলতো করে ছাড়িয়ে নিয়ে প্রশ্ন করেছিল আয়ান, মিশকা, তুমি শরীর থেকে সেই গন্ধটা পাচ্ছি না কেন, যেটা সেদিন রাতে পেয়েছিলাম? মিশকা বলেছিল, আসলে পারফিউমটা শেষ হয়ে গেছে, আর ওটা লোকাল মার্কেট থেকে কেনা একটা সাধারণ পারফিউম ছিল, খুঁজে পাইনি আর। আয়ানের কাছে গন্ধটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল মানুষটা। তাই গন্ধটাকে উপেক্ষা করে নিজেকে সেই মানুষটার মধ্যে ডুবিয়ে দিতে চেয়েছিল। তবে ওই ঘটনার পর কেটে গেছে প্রায় 10-11 মাস। আয়ান অনেক চেষ্টা করেছে নিজেকে পুরোপুরি মিশকার মধ্যে ডুবিয়ে দিতে, কিন্তু কোথাও যেন একটা কমতি থেকেই যায়, একটা অসম্পূর্ণতা। আর সেটা ঠিক কী আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি আয়ান। কতবার চেষ্টা করেছে মিশকাকে সেই দিনের মতো করে নিজের করে পেতে, কিন্তু বারবার মন আর মস্তিষ্কের মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য দেয়াল। যতবার কাছে যেতে চেয়েছে ততবার সেই অদৃশ্য শক্তি যেন ওকে টেনে ধরেছে পেছনে। অথচ আজ হঠাৎ করে অরুণিকার কাছে আসতেই আবার সেই মন মাতানো গন্ধটা যেন পাগল করে তুলছিল ওকে। শরীরের প্রতিটা কোণা, প্রতিটা স্নায়ু যেন সেই গন্ধে সাড়া দিচ্ছে তীব্রভাবে। এই গন্ধটাই যে ওর জন্য একরকম কামোদ্দীপক, সেটা আজ নিঃসন্দেহে বুঝতে পেরেছে আয়ান। ভাবল, একবার যদি মিশকাকে খুঁজে পাওয়া যায়, তবে অরুণিকার থেকে পারফিউমের নামটা জেনে সেটা মিশকাকে এনে দেবে। বিছানার একপাশে পড়ে থাকা অবহেলিত মোবাইলটা বেজেই যাচ্ছে অনেকক্ষণ ধরে। সারা রাত কাঁদতে কাঁদতে অভুক্ত অবস্থায় ভোরের দিকে চোখ লেগেছে অরুণিকার। নরম দুই গালে পর্দার ফাঁক গলে আসা সূর্যের হালকা রশ্মির স্পর্শ ওর ঘুম ভাঙাতে অক্ষম। মোবাইলটা বাজতে বাজতে আবার চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধান মাত্র, তারপরে আবার বাজতে শুরু করল। এবার অল্প চোখ মেলে তাকালো অরু। বিছানা হাতড়ে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে কানে দিল। হ্যালো। এই কোথায় রে তুই? কাল রাত থেকে তোকে ফোন করে যাচ্ছি, ফোনে কি একটা দেখলি অমনি দুম করে বাড়ি চলে গেলি। কি হয়েছে, কি সমস্যা? কিছুই জানলি না, তারপর ফোন করছি সেটাও ধরছিস না। যাচ্ছিসটা কি? চিন্তায় চিন্তায় আমি মরে যাই, এটাই চাস? সারা রাত কান্না করে মাথাটা যেন দ্বিগুণ ভার হয়ে রয়েছে অরুর। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে কপালটা। অনেক কান্নার ফলে স্নায়বিক চাপে চোখ মুখটা ফুলে ঢোল, চোখের কোণগুলো শুকিয়ে কাঠ। যন্ত্রণার সাথে জ্বালাটাও বেশ দিচ্ছে। গলাটাও বসে গেছে। সেই ভাঙা গলাতেই উত্তর দিল, আমি ঠিক আছি, আজ কলেজ যাব না রে, ভালো লাগছে না। আসবি না মানে? আরে ভুলে গেলি নাকি? প্রজেক্ট সাবমিট করার দিন আজকে, আসতে তো হবেই। চারিদিকের এই ঝামেলার মধ্যে অরু সত্যিই ভুলে গেছিল যে আজ ওর প্রজেক্ট সাবমিট করার শেষ দিন। ধরপর করে উঠে বসলো বিছানার উপর। আরে ধুর, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই বেরিয়ে গেছিস? আজ্ঞে ম্যাডাম। তাহলে একটা কাজ কর, প্লিজ আমার বাড়ি চলে আয়, এখান থেকে একসাথে যাব। আমি তোর বাড়ির রাস্তাতেই আছি, রেডি হ তাড়াতাড়ি। থ্যাংক ইউ রে। ফোনটা রেখেই দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল অরু। শাওয়ারে ঠান্ডা জলের নিচে দাঁড়াতেই ঘুমের রেশ কাটিয়ে বাস্তবিকতা এসে জড়িয়ে ধরল ওকে। গত সন্ধ্যের ঘটনাগুলো একে একে সবটা মনে পড়ে যাচ্ছে ওর। সাথে সাথে মনটা ভারী হয়ে উঠল আবার। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে এসে শাওয়ারের জলের সাথে মিশে যাচ্ছে। ও ভাবতেই পারছে না একদিনে ওর জীবনে এরম একটা পরিবর্তন ঘটে যাবে। একটা স্বাভাবিক মেয়ের জীবনে বিয়েটা অনেক বেশি মর্যাদাপূর্ণ। একটা মেয়ে নিজের বিয়ে, জীবনসঙ্গী এই সব কিছু নিয়ে আলাদাই স্বপ্ন বুনে থাকে। একটা আলাদাই আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি মিশে থাকে সেই স্বপ্নে। সেখানে একটা সম্পূর্ণ অজানা অচেনা ব্যক্তির সাথে এভাবে জোর করে বিয়েটা কিভাবে মেনে নেবে ও? না না, কিছুতেই না। এই বিয়েও কিছুতেই মানতে পারবে না। যেভাবেই হোক আয়ানের বাগদত্তাকে খুঁজে বের করতেই হবে। আর তার জন্য পুরো ঘটনাটা ওকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতেই হবে। বাবার সাথে একবার দেখা করা প্রয়োজন ওর। নীলার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
অনেকক্ষণ ধরেই অরু লক্ষ্য করছে একটা কালো রঙের মার্সিডিজ ওদের পিছন পিছন খুব ধীরে ধীরে এগিয়ে আসছে। অরুর মনে একটা অজানা আতঙ্ক ভর করতে শুরু করলো। গাড়িটা কার? গাড়িটা কি ওকে ফলো করছে, নজরে রাখছে ওকে? আচ্ছা, গাড়িটা কি ওই গতকালকের ওই লোকটার? লোকটা কি ওর উপর নজর রাখার জন্য কাউকে রেখেছে? কলেজের গেটে ওদের জন্য অপেক্ষা করছিল আসিফ। পার্কে থেকে বেরিয়ে কলেজ পর্যন্ত আসার পথে সেই গাড়িটাকে আর দেখতে পায়নি অরু। এই কদিনের ঘটনা নিয়েও এমনিতেই একটু ডিস্টার্ব আছে, তাই আপাতত এটাকে নিজের মনের ভুল ভেবেই উপেক্ষা করে গেল। কিরে, কতক্ষণ লাগে? এই তো বললি 3 মাথার মোড়ে আসিস, ওখান থেকে এখানে আসতে এত সময় লাগে? আরে না, আসলে ওরও শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ওকে ওই পাশের পার্কের বেঞ্চটা একটু বসিয়ে দিয়েছিলাম। অরুর শরীর খারাপ শুনে আসিফ বেশ বিচলিত হয়ে পড়ল। সে কিরে, শরীর খারাপ কেন, কি হয়েছে? আর কাল থেকে এতবার ফোন করছি, ফোন ধরবি তো? ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি, সেটা নিয়েও একটু চিন্তায় আছে। এই ব্যাপারে যত প্রশ্ন করবি তত চিন্তা বাড়তে থাকবে, তার থেকে বরং চল ভেতরে যাই। ও হ্যাঁ, তাই চল। কিন্তু ওর তুই তো আমাদের একবার জানাতে পারতিস, আমরা যেতাম তোর সাথে। এখন আঙ্কেল কেমন আছে? একটু ভালো। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ অরুর ফোনটা বেজে উঠল। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকাল ফোন বাজলে ওর প্রচণ্ড ভয় করে। মোবাইলটা ব্যাগ থেকে বার করে দেখল এটা সেই আননোন নাম্বারটা যেটা থেকে ওকে মেসেজ এবং ছবি দিয়েছিল ওর বাবার। অরু এতক্ষণ এটা বুঝে গেছে যে এই নাম্বারটা ওই লোকটার নয়, বরং ওই লোকটার সাথে যেই দুজন পালোয়ান গোছের লোক দাঁড়িয়েছিল তাদের মধ্যে যে কোনো একজনের। মনের আতঙ্ক কমল না, কিন্তু প্রাণে একটু জল এলো যে অন্তত ওই লোকটার সাথে ওকে কথা বলতে হবে না। এই তোরা ভেতরে যা, আমি আসছি। হসপিটাল থেকে ফোন এসেছে, কথা বলে নিয়ে যাচ্ছি আমি। ওকে ডার্লিং। এই তোকে না বলেছি আমাকে ডার্লিং বলবি না একদম। আর বাকি যা খুশি বল, এই শব্দটা আমার একদম পছন্দ না। সরি সুইটহার্ট, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, তুই কথা বল, আমরা ভেতরে যাচ্ছি। কলটা রিসিভ করে মোবাইলটা কানে দিতেই অপর প্রান্ত থেকে গম্ভীর আওয়াজ ভেসে এলো। মিসেস চৌধুরী? লোকটার প্রথম কথাটা শুনেই অরু ওনাকে থামিয়ে দিল। ভীত কণ্ঠেই বলল, আমাকে মিস রহমান বললে বেশি ভালো হতো। অরুর কথার উত্তরে ফোনের ওপার থেকে একটা তাচ্ছিল্যের হাসি ভেসে এলো, যেটা অরুর শ্রবণেন্দ্রিয়কে এড়ালো না। গম্ভীর আওয়াজটা অরুকে ধারালো ছুরির মতো আঘাত করল। আপনি হয়তো জানেন না আপনি কার ব্যাপারে কথা বলছেন, মিস রহমান। আয়ান চৌধুরী এমন একজনের নাম যে এই জীবনে কোনো কিছুকে মন থেকে চেয়ে থাকলে সেটা যে কোনো মূল্যে নিজের করে পেয়েই ছেড়েছে। তাই আপনার মিস রহমান বা মিস চৌধুরীকে ওনার কিছু যাবে আসবে না, এটা ওনার এক বিশেষ গুণ বলতে পারেন। আয়ান চৌধুরীর বিয়ে এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় মিস রহমান। যে মানুষটা নিজের ধারে কাছে কোনো মহিলার ছায়া পর্যন্ত পড়তে দেয় না, সে হঠাৎ করেই এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বসবে, সেটা আমাদের এই সকলেরই ধারণাতীত। এটা খুবই বিরল একটা ঘটনা যে আয়ান চৌধুরী মিসকা ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি এতটা, যাই হোক এইসব কথা বলার থেকেও বেশি পরেন একটা কথা আছে। বিকালে কলেজ শেষ হলে আমার সাথে একবার দেখা করতে হবে আপনাকে। আমার একটু দরকার ছিল। আসলে আমার বাবা কোথায় আছে সেটা আমি ঠিক জানি না। আর মিস্টার চৌধুরীর বাগদত্তাকে খুঁজে বের করার জন্য আমাকে আমার বাবার সাথে একবার দেখা করতে হবে। লাভ ক্যাফেটেরিয়া, শার্প সন্ধ্যা 7টায়। 1 মিনিট। মিরাজ কলটা ডিসকানেক্ট করতেই যাচ্ছিল, হঠাৎ অরুর কথাই থেমে গেল। বলুন। একটা অনুরোধ করব, প্লিজ সাথে সাথে করে ওনাকে আনবেন না। যা দরকার আছে আপনি এসে বলেই হবে। অরুর কথা শুনে মিরাজের সামনে বসে থাকা আয়ানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। হাতে ধরে রাখা পেপারওয়েটটাকে গায়ের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরল। আসলে মিরাজ ফোনটা আয়ানের কথাতেই করেছিল। অফিসে নিজের কেবিনে বসে মিরাজকে দিয়ে কলটা আয়ানই করিয়েছিল এবং কলটা স্পিকারে দেওয়া ছিল। অরু ওর সাথে এইভাবে দেখা না করতে চাওয়াটা ওর পুরুষত্ব এবং অহংয়ে আঘাত হানছে বারবার। অরুর কথায় প্রচণ্ড ক্রুদ্ধ আয়ান হাতের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপালটা সজোরে চেপে এই রাগ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে মানুষটার একটু সান্নিধ্য লাভের জন্য শহরের তাবর তাবর বংশের মেয়েরা এত চেষ্টা করছে, একবার ওর সাথে ডিনারে ডেটে যাওয়ার জন্য সুযোগ হাতছাড়া করতে চায় না, সেখানে এই বাচ্চা মেয়েটা ওর সাথে দেখা না করতে চাওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে আছে, ব্যাপারটা আয়ানের মোটেই হজম হচ্ছে না।
অরুর কথায় মিরাজের ঠোঁটের কোণায় একটা মৃদু হাসি খেলে গেল, যেটা আয়ানের রাগের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে তুলল। আয়ান কপাল থেকে হাত সরিয়ে চোখগুলো ছোট ছোট করে অগ্নিদৃষ্টি বর্ষণ করল মিরাজের ওপর। সাথে সাথে মিরাজ নিজের হাসিটা চেপে নিয়ে উত্তর দিল, আরে না না, বস আজ আসবেন না, আজ আমি আসবো। কিছু দরকারি কথা আছে? ঠিক আছে, আমি সময় পৌঁছে যাব। কলটা ডিসকানেক্ট করতেই মিরাজ আর নিজের হাসি চেপে রাখতে পারল না, জোরে আওয়াজ করে হেসে ফেলল ও। আয়ান গম্ভীর আওয়াজে বলল, মিরাজ, বাড়াবাড়ি করিস না। মিরাজ কোনো রকমে হাসি থামিয়ে বলল, সরি বস, কিন্তু এটা ভীষণ মজার একটা ঘটনা ছিল। ভাবুন, একবার দি গ্রেট আয়ান চৌধুরীর সাথে দেখা করতে না চাওয়া প্রথম কোনো মেয়ে। আয়ান হাতে ধরে রাখা পেপার ওয়েটটা ছুঁড়ে মারল মিরাজের পা লক্ষ্য করে। দূর হয়ে যায় এখান থেকে এক্ষুনি। যাচ্ছি। উফ, এত রেগে যাচ্ছেন কেন? মিরাজ চলে যেতেই টেবিলে দু হাতের কোনোয়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে বসে টেবিলের উপর রাখা মিরাজের মোবাইলটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে আয়ান। প্রচণ্ড রাগে ওর ভ্রু দুটো কুঞ্চিত হয়ে আছে তখনও। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি মিস রহমান। শুধু মিশকাকে খুঁজে বের করার জন্য তোমাকে দরকার, নাহলে আমি তোমাকে দেখিয়ে দিতাম এই রূপ বেয়াদবির শাস্তি কি হয়। এর মধ্যেই দরজায় নক হওয়ার শব্দ হলো। কাম ইন। দরজাটা হালকা খুলে মাথাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে মিরাজ বলল, কিছু ছুঁড়ে মারবেন না, আমার কাজের একটা জিনিস এনেছি। আয়ান ভ্রু কুঁচকে বিরক্তির সাথে তাকালো মিরাজের দিকে। ভিতরে আয়। মিরাজ ভিতরে এসে একটা লাল রঙের ফাইল ধরিয়ে দিল আয়ানের হাতে। ফাইলটা খুলে একটার পর একটা পাতা উল্টে মন দিয়ে দেখছে আয়ান। আর্কিটেকচার স্টুডেন্ট, স্কলার, টপার, ইমপ্রেসিভ, মডার্ন আর্কিটেক্ট ফার্মি ইন্টার্ন। ঠিক আছে, আর আজ সন্ধেবেলা আমিও কিন্তু যাচ্ছি। কেন শুনলেন না মিস রহমান কি বললেন? ও মিস রহমান? না মানে মিসেস চৌধুরী। কে কি বললো না বললো তাতে আমার দুনিয়া চলে না মিরাজ। আমার দুনিয়া শুধু আমার কথাতেই চলে, আর সেটা তোকে নতুন করে মনে করে দেওয়ার মতো সময় হয়তো এখন আসেনি। ইয়েস বস। আয়ান হাত নেড়ে মিরাজকে চলে যাওয়ার জন্য ইশারা করল। মিরাজ ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল দরজার দিকে, আর ঠিক তখনই আয়ান ওকে পিছু ডাকল। মিরাজ, বস। একটা সত্যি কথা বলতো, আমার মধ্যে কি কোনো প্রবলেম আছে? মাশাল্লাহ, একদমই নয়, একদম নিখুঁত আছেন আপনি। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না, এমনি, তুই যা। মিরাজ মাথা নিচু করে আয়নের কথা সম্মতি জানিয়ে চুপচাপ বেরিয়ে এলো ওর কেবিন থেকে। ওদিকে ক্লাস শেষ করে তিন মূর্তি বেরোলো কলেজ থেকে। এই অরু, তোর কী হয়েছে রে? কেমন একটা চুপচাপ মতো হয়ে আছিস সেই সকাল থেকে। বুঝতে পারছি আঙ্কেল হাসপাতালে ভর্তি বলে একটু টেনশনে আছিস, কিন্তু তবুও কেমন যেন একটা অন্য মনস্ক দেখাচ্ছে। তো অন্য কোনো সমস্যা নেই তো? আমাদের কাছে কিছু লুকাচ্ছিস নাকি? লুকাবে না, এখন আর ভালো বন্ধু মনে করে নাকি আমাদের? একটা কথা, তোরা দুজন সব সময় মনে রাখবি, ভবিষ্যতে আমি যদি তোদের দুজনের থেকে কিছু লুকিয়েও থাকি তাহলে সেটা শুধুমাত্র তোদের ভালোর জন্যই হবে। এই পৃথিবীতে তোরা দুজন ছাড়া আমার আর কেউ নেই রে। হ্যাঁ, তুই কি চাইছিস আমি এখন কান্না করি? ইমোশনাল টর্চার করছিস কেন আমাকে? কথাটা বলেই নীলা ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল অরুণিকাকে। আসিফা ওদের দুজনকেই দু হাতে জড়িয়ে ধরল। ওরা কেউ লক্ষ্যই করল না অদূরে দাঁড়িয়ে এক ব্যক্তি তিনজনের এইভাবে থাকা অবস্থায় বেশ কয়েকটা অ্যাঙ্গেল থেকে পরপর ছবি তুলে নিচ্ছে। ওরও বলে ফেল, কি হলো বলবি তো? ওইদিকে কি দেখছিস? নীলার দৃষ্টি অনুসরণ করে অরুর ডান দিকটায় তাকালো। সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠল ও। সর্বনাশ করেছে আবার। তুই কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছিস অরু। সোজা গিয়ে প্রিন্সিপালের কাছে কোথায় একটা কমপ্লেন ঢুকে দিবি তা না। তুই তো জানিস আসিফ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, আর আবিরের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। ওর বাবার ট্রাস্টি বোর্ডের মেম্বার। আমি চাই না আমার স্কলারশিপটা ক্যান্সেল হয়ে যাক। তাহলে আর কি সহ্য করে উৎপাত? আমার তো মনে হয় মেরে ওর নাক মুখ ফাটিয়ে দিই, শুধু তোর জন্য চুপ করে আসি। চুপ কর, ও আসছে এদিকে। চল পালাই। অনেক দেরি হয়ে গিয়েছে, এখন পালালে ব্যাপারটা আরও খারাপ হবে। চুপ করে দাঁড়া, আর শোন, বেশি দাঁত বের করবি না তুই একদম। বছর 20-21 আপতা ছিমছাম গড়নের ছেলে এগিয়ে এলো অরুণিকার দিকে। হাই বিউটিফুল। অরুণিকা কোনো পাত্তা দিল না ওর কথায়। আচ্ছা, আমি সামনে এলেই তুমি এমন চুপ হয়ে যাও কেন? অরুণিকা চুপ করে মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। অরু, আমার তোমার সাথে কিছু কথা আছে, পার্সোনাল। একটু ওই দিকটায় আসবে? না গো,
ও তোমার সাথে কোথাও যেতে পারবে না, যা বলার এখানে বলো। বড়লোকের ছেলেদের টাকার গরম অনেক থাকে, সেই টাকার গরম কখন যে অহংকারে পরিণত হয় সেটা হয়তো তারা নিজেরাও জানে না। মুখের ওপর এই বারণ আবিরের অহংয়ে আঘাত করল। প্রচণ্ড রাগে ভ্রু কুঁচকে অরুণিকার উদ্দেশ্যে বলল, আমি আর একবার বলবো, তুমি কি আমার সাথে ওই দিকটায় যাবে? কারণ যদি এরপরও না যাও তাহলে কিন্তু আমি যেটা করব সেটার জন্য আমাকে দোষ দিতে পারবে না। আবিরের সতর্ক বার্তা অরুর মনে ভয়ের জন্ম দিল। দেখো আবির, আমি আমি তো তোমাকে আগেও বলেছি যে আমার আর তোমার মধ্যে এরকম কিছুই পসিবল না। আমি অন্য কাউকে ভালোবাসি। সেটা অন্য কাউকে মানে? অন্য কাউকে ভালোবাসার পারমিশন তো আমি তোমাকে দেইনি অরু। চলো আমার সাথে। কথাটা শেষ করেই আবির অরুর হাতটা ধরল, আর সাথে সাথে আসিফ আবিরের হাতটা শক্ত করে ধরল। স্যার ওর হাত, ও কি বললো শুনতে পাসনি? ও তোর সাথে কোথাও যাবে না। আমাদের মাঝখানে আসিস না আসিফ, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এটা আমার আর ওর পার্সোনাল ম্যাটার। স্টপ ইট। কিসের পার্সোনাল ম্যাটার? কে তুমি? আমার আর তোমার পার্সোনাল মানে? আমাদের মধ্যে যে কোনো কিছু পার্সোনাল আছে সেটা কি ডিসাইড করলো? কে ডিসাইড করলো সেটা? তুমি তুমি একটা কথা বুঝতে পারছো না? খুব সিম্পল একটা কথা, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা বোঝাটা কি এতটাই কঠিন? কথাগুলো যথেষ্ট চিৎকার করে বলল অরুণিকা। এতক্ষণ ওদের পুরো নিবিষ্টতা আবিরের দিকেই সীমাবদ্ধ ছিল, তাই ওরা একদম খেয়ালে করেনি যে আবিরের পিছনেই দাঁড়িয়ে আছে আরও এক তৃতীয় ব্যক্তি। তার দিকে দৃষ্টি আকর্ষণ হলো নীলার চিৎকারে। মিস্টার আয়ান চৌধুরী। নামটা শুনেই থম মেরে গেল অরু। গলার আওয়াজ গলাতেই আটকে গেল। ভয়ে ভয়ে মাথাটা হালকা কাঁধ করে তাকালো আবিরের পিছন দিকে। দৃষ্টিতে প্রচণ্ড ক্ষোভ নিয়ে আয়ান তাকিয়ে আছে ওরই দিকে। সবসময়ের মতোই ওর পিছনে দাঁড়িয়ে দুজন বন্দুকধারী দেহরক্ষী। অরুকে দেখা মাত্রই অরুর চোখমুখের রং ক্রমে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এক্ষুনি কেঁদে দেবে প্রায়ও। দাঁতে দাঁত চেপে কপালে ভাঁজ নিয়ে অরুর দিকে দিয়েই দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ান। তাতে একটা চোরা আতঙ্কের স্রোত অরুর শির দাঁড়াবে নিচে নেমে যাচ্ছে। আসিফ অরুর কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে দিল ওকে। এই কি হলো তোর? কাঁধে আসিফ হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হবার মতো 2 হাত দূরে ছিটকে গেল অরু। অরুর আচরণে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে আসিফ আর নীলা। আয়ানের অগ্নিদৃষ্টির সামনে এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না অরুর পক্ষে। এর মাঝেই আয়ান ভীষণ রুক্ষ আওয়াজে জিজ্ঞেস করল, প্রিন্সিপালের রুমটা কোন দিকে? সোজা গিয়ে বাদিকে স্যার। নীলাকে স্যার বলতে দেখে অরু তাজ্জব হয়ে তাকিয়ে রইল নীলার দিকে। কি? আরে তুই অনেকে চিনিস না? কাম অন, মজা করিস না। তুই সত্যি অনেকে চিনিস না? অরু একবার আর চোখে তাকালো আয়ানের দিকে। আয়ান তখনও ওর দিকেই তাকিয়ে আছে। হয়তো এই প্রশ্নের উত্তরটা ও নিজেও জানতে চায়। অরু কি উত্তর দেবে না দেবে সেটা যেন ঠিকই করতে পারছে না ও। সাধারণ চিন্তাশক্তি যেন এক জায়গাতেই থেমে গেছে ওর। আর তাতে দুদিকে জোরে মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল অরু। তুই ওনাকে চিনিস না? আরে উনি ডি চৌধুরী ইন্ডাস্ট্রি এর কর্ণধার আয়ান চৌধুরী। নিউজ পেপার ম্যাগাজিনে ওর ছবি দেখিসনি? অবশ্য তুই আর কোথা থেকে দেখবি, তুই তো তোর তেনাতেই মগ্ন। কি হলো রে? আসিফের কথাটা শেষ হবার আগেই অরু ওর পায়ে পা দিয়ে জোরে চেপে দিল ওকে চুপ করানোর জন্য। আর তাতে আসিফ ব্যথায় চিৎকার করে উঠল। ঘটনাটা আয়নের দৃষ্টি এড়ালো না। আয়নের দৃষ্টিতে আগের থেকেও বেশি অন্ধকার নামতে দেখছে অরু। আর ওখানে দাঁড়িয়ে থাকার সাহস দেখালো না ও। এই তোরা থাক, আমি আসছি, একটু কাজ আছে আমার। দাঁড়াও। আয়নের গম্ভীর আওয়াজে থমকে গেল অরুর পদক্ষেপ। প্রমাদ গুনল মনে মনে। নিঃশ্বাসটা যেন গলার কাছে এসে আটকে গেল হঠাৎ। আমাকে প্রিন্সিপালের রুমটা দেখাবে, চলো। অরু ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করল, আমি? আয়ান নীরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার চোখে কি কোনো প্রবলেম আছে? নীলা খুশিতে গদগদ হয়ে বলল, না না, একদম না। কি সুন্দর আপনার চোখ দুটো। না মানে আই মিন সব ঠিকঠাকই আছে। আয়ান তাকালো আবার অরুর দিকে। তার মানে আমি তোমার দিকে তো ঠিকঠাকই তাকিয়ে আছে। এবার বলো, যাবে নাকি আমি আর অন্য কিছু বলা শুরু করব? অরু লাফিয়ে উঠল। এই না না, আমি যাচ্ছি, চলুন চলুন না, যাচ্ছি। আসিফ নীলার কানের কাছে ফিসফিস করে জিজ্ঞেস করল, কেসটা কি বলতো? এই আয়ান চৌধুরী কি অরুকে চেনে নাকি আগে থেকে? হাট, কি করে চিনবে? আয়ান চৌধুরী আর ওরু কোনো মিল নেই। অরু বাধ্য মেয়ের মতো আয়ানের পিছে পিছে হাঁটছে। পেছনে কি করছো? পাশে এসো। আমি ঠিক আছি, এখানেই ঠিক আছি আমি। আমি একটা কথা দুবার বলা পছন্দ করি না। ভালোভাবে আসবে নাকি আমি অন্য রাস্তা দেখব?
আর তাতে করে কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা বন্ধুদের পরে কী উত্তর দেবে সেটা আগে থেকেই ভেবে নিও। এই মানুষটার ক্ষমতা, প্রতিপত্তির প্রভাব অপ্রতিরোধ্য। অরু চাইলেও ওর বলা কথাগুলো উপেক্ষা করতে পারবে না জেনে আর কথা না বাড়িয়ে চুপচাপ আয়ানের পাশে দুহাত ব্যবধান বজায় রেখে চলতে শুরু করেছে। প্রিন্সিপালের রুমের সামনে আসতেই আয়ান অলুকে বলল, বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, চুপচাপ গিয়ে গাড়িতে বসবে, দ্বিতীয়বার যেন বলতে না হয়। অরু ভয়ার্ত চোখে তাকালো একবার ওর দিকে, তারপর মাথা নেড়ে সম্মতি জানিয়ে চুপচাপ চলে গেল। গাড়িতে বসে অরু গাড়ির জানালা দিয়ে নীল খোলা মুক্ত আকাশের দিকে একমনে তাকিয়ে বসে আছে। ওর বড্ড ইচ্ছে ছিল ওই খোলা আকাশে পাখির মতো ডানা মেলে ওড়ার, একটা মুক্ত জীবন বাঁচার। কিন্তু ইচ্ছা, শখ, স্বপ্ন এগুলো যেন আজকাল কেমন সবটাই অর্থ, ঐশ্বর্য আর বৈভবের ওপর নির্ভরশীল। যার এগুলো আছে শুধু তারাই স্বপ্ন দেখবে, আর যার এগুলো নেই তাদের স্বপ্নগুলো এই বৈভবশালীদের পায়ের তলায় পিষে যাবে। এটাই যেন এই দুনিয়ার নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখন। ঠিক যেমন এখন ওকে এই গাড়িটার মধ্যে বন্দী হয়ে থাকতে বাধ্য করছেন লোকটা। একটা মুক্ত জীবনের স্বপ্ন দেখা মনটাকে জোর করে খাঁচায় বন্দি করতে চাইছেন উনি। নিজের ভাবনায় মত্ত অরুর ভাবনায় লাগাম লাগলো পাশের দিকের দরজাটা খুব জোরে বন্ধ হবার আওয়াজে। চমকে উঠে ঘুরে তাকালো। পাশে বসে থাকা আয়ানের চোখ মুখে তখন ভয়ানক অন্ধকার নেমেছে। প্রচণ্ড রাগে ফর্সা মুখখানা যেন রক্তবর্ণ ধারণ করেছে। অরু মুখটা নামিয়ে যতটা সম্ভব দরজার দিকে সরে গিয়ে বসল। জানালা দিয়ে বাইরের দিকে মুখ করে পাকিয়ে রইল। মুখটা ঘুরিয়ে রেখে অরু বুঝতে পারছে পাশে বসে থাকা মানুষটার অগ্নিদৃষ্টি ওর ওপরেই স্থির। সেই রাগের আগুনের তাপ যেন ওর গায়ে এসে ঠেকছে। হৃৎস্পন্দন ধীরে ধীরে লাগাম ছাড়া হচ্ছে অরুর। রিয়াজ? আয়ানের ডাকার মানে রিয়াজ বুঝতে পারল। গাড়িটা রাস্তার ধারে থামিয়ে দিয়ে সব কটা জানালার কাচ তুলে দিয়ে গাড়ি লক করে নিচে নেমে গেল সে। ওদের দুজনকে এইভাবে গাড়িতে একা ছেড়ে দিয়ে নেমে যাওয়াতে অরূপ প্রচণ্ড ভয় পেয়ে গেল। আসন্ন বিপদের আশঙ্কায় ওর হাত পা ক্রমে ঠান্ডা হতে শুরু করেছে। আমার একটু কাজ আছে, আমার বাড়ি যেতে দিন প্লিজ। আয়ান এতক্ষণ মনের সমস্ত রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। অরুর বাড়ি যেতে চাওয়াটা ওই রাগের আগুনে ঘি ঢালার কাজ করল। অরু কিছু বুঝে ওঠার আগেই আয়ান ওকে চেপে ধরল গাড়ির সিটের সাথে। হাত দুটো শক্ত করে নিজের হাতের তলায় চেপে ধরতেই অরু প্রচণ্ড ভয়ে কেঁপে উঠল। আয়ান অরুর চোখের দিকে দৃষ্টি স্থির রেখে ঠান্ডা গলায় একটাই প্রশ্ন করল, ছেলেটাকে? সদ্য পরিচিত মানুষটার এরূপ অপ্রত্যাশিত ব্যবহারে অরুর সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। ওর মন বলতে চাইছে অনেক কিছুই, কিন্তু কথাগুলো যেন পেটেই তালগোল পাকাচ্ছে। ঠোঁটের আগায় কিছুতেই আসছে না। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কোন ছেলেটা? যাকে তুমি ভালোবাসো। তখন তো চিৎকার করে বলছিলে। আসলে ভয়ে অরুর কাঁপতে থাকা ঠোঁট দুটো ভীষণভাবে টানছে আয়ানকে। নিজেকে নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই আটকাতে পারছে না। ওই ঠোঁট দুটো আরও একবার ছুঁয়ে দেখার তীব্র আকাঙ্ক্ষা ধীরে ধীরে চেপে বসছে ওর মস্তিষ্কে। অরুর কথা শেষ করার আগেই ওর অধৈর্যটা নিজের দখলে নিল আয়ান। আক্রমণাত্মক এই চুম্বনে রক্তাক্ত হচ্ছে অরুর নরম কোমল ঠোঁটের পাপড়ি দুটো। রক্তের নোনা স্বাদও যেন আজ আয়ানকে আটকাতে পারছে না। একটা অদম্য জেদ, রাগ যেন ওর মাথায় চেপে বসেছে। এই রাগের কারণটাও নিজের কাছেও স্পষ্ট নয়। অরুর গায়ের এই সুগন্ধ আয়ানের সমস্ত অনুভূতিকে প্রভাবিত করতে সক্ষম। এক অজানা তৃষ্ণা পেয়ে বসছে আয়ানকে। এই তৃষ্ণা এত গভীর যে এখন এই মুহূর্তেই অরুর শরীরে নিজেকে ডুবিয়ে দিতে চাইছে সে। ঠোঁট জোড়া তখনও আয়ানের দখলে, তাই মুখে কিছু বলতে না পারলেও গুঙিয়ে উঠল অরু, আর সেই আওয়াজে যেন ঘোর কাটিয়ে বাস্তবে ফিরে এলো আয়ান। অরুর ঠোঁট থেকে নিজেকে তুলে নিয়ে আয়ান বলল, কি বলছিল তখন? আমাকে চেনো না, তাই না? আমার ভুল হয়ে গেছে, প্লিজ ছাড়ুন, আমায় ছেড়ে দিন। দুফোঁটা নোনা জল চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ল অরুর। দেখো রনিকা, কাকে ভালোবেসেছ, কাকে পছন্দ করেছ সেসব আমি জানি না, তবে আমার জিনিসে কেউ হাত দিক সেটা আমি মোটেই পছন্দ করি না। আজকের পর থেকে তোমার শরীরে, মনে, হৃদয়ে অধিকার শুধু আমার। যতদিন আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে ততদিন তোমাকে এটা মেনেই চলতে হবে। আয়ানের বলা বাকি কথাগুলো অরুর কানে ঢুকছেই না। শুধু একটাই কথা কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, অধিকার শুধু আমার। কথাটা অরুকে এক ধাক্কায় নিয়ে গেল বছরখানেক পুরনো সেই ভয়ানক রাতের স্মৃতিতে। সেদিন রাতের লোকটাও তো এই একই কথা বলেছিল ওকে। অরু ভেবে পায় না, পুরুষ মানুষগুলো নিজের অধিকার একটা নারীর উপর এভাবে ফলিয়ে কি পায়? নিজের পুরুষত্ব জাহির করার কোনো
এটা কোনো ঘৃণ্য উপায় কি? কিন্তু এই সব ভাবার আর সময় নেই ওর কাছে। কোনো রকমে নিজেকে ছাড়ানোর জন্য আপোষ করে নিয়ে বলল, মাথায় থাকবে, আর আর এমন হবে না। আয়ান অরুর গলায় আলতো ঠোঁটের স্পর্শ এঁকে বলল, কিট গার্ল। আমায় প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আবার বাড়ি যাওয়ার জন্য নিয়ে এসছি সাথে করে? চুপ করে বসো। আয়ানের আওয়াজে গুটিয়ে গেল অরু। একদম দরজার দিকে সরে গিয়ে চুপ করে বসল। জানালার কাছে দুবার নক করতেই রিয়াজ উঠে এলো গাড়িতে। চৌধুরী ফিলা। ইয়েস বস। চোখটা বন্ধ করে আয়ান গা এলিয়ে দিল গাড়ির সিটে। পাশে বসে থাকা অরু চোখের কোণ দিয়ে একবার দেখে নিল আয়ানের মুখটা। ওর চোখ, মুখ, কপালের কোঁচকানো ভাব কোনো একটা যন্ত্রণাকে স্পষ্ট প্রকাশ করছে। মানুষটা যে কোনো একটা কিছু নিয়ে প্রচণ্ড ব্যথায় আছে সেটা ওনার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। খুব জানতে ইচ্ছে করছিল অরুর ওই ব্যথার কারণ, কিন্তু মানুষটা যা হিংস্র, কখন আবার ওকে চেপে ধরে সেই ভেবে চুপ করে রইল। গাড়ি এসে থামল একটা বিশাল বড় সাদা মার্বেলের তৈরি রাজপ্রাসাদের সামনে। অন্তত অরুর কাছে তো ওটাকে রাজপ্রাসাদ বলেই মনে হলো। ওদের বাড়িটার প্রায় 20 গুণ বড় এই প্রাসাদ। সামনে অসংখ্য নামজানা ফুল দিয়ে সাজানো একটা বাগান। বাগানের মাঝখান দিয়ে একটা গোল গোল পাথরের রাস্তা সোজা চলে গেছে প্রাসাদের পেছন দিকে। রাতের অন্ধকারে বাড়িটার চারিদিকে লাগানো হলুদ উজ্জ্বল আলোগুলো জ্বলে উঠায় কোনো স্বপ্নপুরীর থেকে কম লাগছে না বাড়িটাকে। গাড়ি থেকে নেমে অবাক চোখে বাড়িটার দিকেই দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে অরু। চোখ চলে গেল বাইরের গেটে লাগানো কালো পাথরের নেম প্লেটটার ওপর। তাতে বড় বড় অক্ষরে লেখা চৌধুরী বেলা। ও বুঝতে পারল এই প্রাসাদের মালিক কে, কিন্তু উনি ওকে এইভাবে বাড়ি নিয়ে এসেছেন কেন সেটা ওর জানা নেই। এইভাবে ওনার সাথে ওনার বাড়িতে যেতে অরু মোটেই প্রস্তুত ছিল না। গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে সোজা গেট হয়ে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছেন আয়ান। হঠাৎ অরুর জড়তা লক্ষ্য করে দাঁড়িয়ে পড়ল সে। পেছন ঘুরে কড়া গলায় জিজ্ঞেস করল, কি হলো, দাঁড়িয়েছে কেন? ভেতরে এসো। অরু মনে মনে ভাবল এই মুহূর্তে যদিও কিছু না বলে তাহলে বাধ্য হয়ে ওকে ভিতরে যেতেই হবে। তারপরেই লোকটা ওর সাথে কি করবে তার কোনো ঠিক নেই। ভাবতেই ভয়ে কেঁপে উঠল ওর বুকের ভিতরটা। মনের সমস্ত সাহস একত্রিত করে ও বলল, আমি ভিতরে যেতে পারবো না মিস্টার চৌধুরী। আমার সত্যি একটা জরুরি কাজ আছে, যেতে হবে আমায়। আর তাছাড়া আপনি তো বলেছিলেন 2 মাস সময় আছে আমার হাতে। অরুর কথা শুনে আয়ান প্রচণ্ড রাগে চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে রইল ওর দিকে। আমার কথার উপর কথা বলে সাহস কেউ করে না অরুণিকা। তুমি নতুন, তাই তোমাকে প্রথম এবং শেষবারের মতো বলছি, এরপর থেকে আমাকে প্রশ্ন করার বা আমার কথা অমান্য করার ভুলটা করবে না। আপনার সাথে কথা বলারই আমার কোনো ইচ্ছে নেই মিস্টার হোয়াট এভার। আমি তো আসতে চাইনি। মনে মনে নিজের রাগটা ঝেড়ে দিলেও মুখে এগুলো বলার সাহস আমাদের অরুর একদম নেই, তাই মাথা নিচু করে অসহায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়ান ঘুরে দাঁড়িয়ে হটা শুরু করলে অরু ওর পিছন পিছন বাড়ির ভিতর ঢুকে গেল। বাড়িটার ভিতরে এসে অরু আরও অবাক হয়ে দেখছে চারিদিক। দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো ঘরটার ডিজাইন প্রাচীন কোনো রাজপ্রাসাদের মতো। সারা দেওয়ালে সিমেন্ট পাথর দিয়ে হাজারো মূর্তি নকশা তৈরি করা হয়েছে। মাথার উপরে ঝাড়বাটিটা কোনো রাজাদের মহলের মতোই বিশাল। ঘরের সাজসজ্জা গোছগাছ দেখে এবং সাজানো আসবাবপত্র দেখে খুব ভালো করেই বোঝা যায় একজন রুচিশীল মানুষের যত্নে গড়া এই বাড়ি। তবু যেন গোটা বাড়িটা জুড়ে এক ধরনের শূন্যতা বিরাজ করছে, এক ধরনের নিঃসঙ্গতা, যা অরুণ নিজের বাড়িতে অনুভূত হয় ওর মা চলে যাওয়ার পর থেকে। আয়ান বাড়িতে ঢুকতেই একজন বয়সপ্রাপ্ত মহিলা বেরিয়ে এলেন সিঁড়ির তলার ঘর থেকে। মিমিমা ও অরুণিকা, ওকে নিয়ে যাও, কিছু খেতে দাও। ঠিক আছে দাদাবাবু। আমি উপরে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছে। আমার কফিটা রেডি করো প্লিজ। এক্ষুনি করে দিচ্ছি, তুমি হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আয়ান অরুর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কিছু খেয়ে রেস্ট নাও, মিমিমা তোমাকে রুম দেখিয়ে দেবে। কথাগুলো বলেই আয়ান আর দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সন্ধে নেমেছে চৌধুরী ভিলার চারদিকে। হলুদ আলোয় ঝলমলে রাজপ্রাসাদ যেন বাইরের জমাট অন্ধকার থেকে আলাদা এক রাজত্ব হয়ে দাঁড়িয়ে আছে। তবু সেই আলোয়েও আজ আয়ান চৌধুরীর মুখটা ঘোর অন্ধকারে মোড়ানো। সে বসে আছে বাড়ির অফিস ঘরের বিশাল টেবিলের এক প্রান্তে। সামনে টেবিলের উপর রাখা অরুণিকার ব্যাগ, যেটা কিছুক্ষণ আগে ভুল করে ড্রয়িং রুমে ফেলে গিয়েছিল ও। আয়ান নিজে হাত বাড়িয়ে ব্যাগটা আনেনি, একজন স্টাফ এনে দিয়েছে চুপচাপ। স্টাফটি ব্যাগটা রাখতে গেলে হঠাৎ ব্যাগটা হেলে গিয়ে মেঝেতে পড়ে গেল। আর তখনই একটা ছোট পুরনো গলার হার মেঝেতে গড়িয়ে এসে থামল আয়ানের জুতোর কাছে। হারটা হাতে তুলে নিল ও। আয়ান স্থির, নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে সেই হারটার দিকে। হারটা সোনালি রঙের, মাঝখানে একটা ছোট্ট চন্দ্রাকৃতি লকেট।
তার ভেতরে নীল রঙের পাথর বসানো। ঠিক এই হারটাই, হ্যাঁ এটাই, একবার মাত্র সে নিজের হাতে সেই রাতপরীর গলায় পরিয়ে দিয়েছিল। একটা তীব্র স্রোতের মতো সব পুরনো স্মৃতি এসে ঝাঁপিয়ে পড়ল মাথায়। সেই রাত, সেই চোখ, সেই হারিয়ে যাওয়ার আগের মুহূর্ত। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ঠিক এই হারটাই, সে নিচু স্বরে ফিসফিস করে বলে উঠল। তারপর রাগে আশঙ্কায় সন্দেহে উত্তাল হয়ে ব্যাগটা হাতে নিয়ে গেল অরুণিকার কাছে। অরুণিকা তখন মিমিমা দেখিয়ে দেওয়া রুমে রেস্ট নিচ্ছিল। হঠাৎ আয়ান ব্যাগটা সামনে ছুড়ে দিল। এটার ব্যাখ্যা চাই এখনই। অরুণিকা ভরকে গেল। আয়ানের হাতে থাকা হারটাকে দেখে মাথাটা নিচু করে ফেলল। আমি আমি জানি না এটা আপনি কোথা থেকে। মিথ্যে বলা বন্ধ করো অরুণিকা। আয়ান এতটা চিৎকারে বলল যে অরুণিকা কেঁপে উঠল। এই হারটা আমি একজনের গলায় পরিয়ে দিয়েছিলাম। এটা তোমার কাছে কিভাবে এলো? অরুণিকা থমকে গেল। বুক ধড়ফড় করছে, চোখে জল এসে জমেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। বলছো না কেন? আয়ান এগিয়ে এলো, গলা নিচু করল এবার। এই হারটা তুমি কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? তুমি ছিলে সেদিন রাতে? শেষ কথাটা নিজের মুখেই বলতে ভয় পেয়ে গেল সে। অরুণিকা চোখ বন্ধ করে ফেলল, যেন ভিতরের একটা যুদ্ধ চলেছে। কিছু বলতে চাইছে, কিছু লুকোতে চাইছে। অবশেষে ধীর কণ্ঠে বলল, আমি জানি না, হারটা অনেক আগেই পেয়েছিলাম, মনে নেই কোথায়। আমি জানতাম না এটা আপনার। তুমি মিথ্যে বলছো। তুমি যদি এখনই না বলো তাহলে আমি নিজে নিজে খুঁজে বের করব। তখন আর কোনো কথা বলার সুযোগ থাকবে না তোমার। অরুণিকার চোখ ছলছল করছে, বুকের গভীর থেকে একটা ব্যথা উঠছে, কিন্তু মুখে সাহস রাখছে। কিন্তু ততক্ষণে আয়ানের চোখে দেখা যাচ্ছে ভয়ের থেকেও বেশি কিছু, তীব্র আশা। সে আর কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছে না। ঝাঁপিয়ে এসে অরুণিকা দুই কাঁধে ধরে কেঁপে ওঠা কণ্ঠে বলল, তুমি যদি সত্যি সেই মেয়ে হও, তুমি যদি আমার সেই রাতপরী হও, তাহলে বলো বলো। তবু সে বলে না, চুপ করে থাকে। কারণ সে জানে সেই দিন রাতের কথা বললেই সব বদলে যাবে। ও এতক্ষণে সব কিছু বুঝতে পেরে গেছে। সেই দিন রাতের ওই লোকটাই আয়ন চৌধুরী ছিল। নিয়নের চকমকে আলো, হিন্দি গানের তালে দুলে ওঠা উন্মত্ত তরুণ তরুণীর ভিড়, আর তারই মাঝে টুংটাং শব্দে প্রতিধ্বনিত রং বেরঙের পানীয়ের কাঁচের গ্লাস। সব কিছু যেন ক্রমশ আবছা মরে আসছে অরুণিকার দৃষ্টিতে। চারপাশে দৃশ্য ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে কুয়াশায় মোড়া বিভ্রান্তির আবহে। মাথার ভেতরটা যেন ধোঁয়ায় ভরে উঠছে। হঠাৎ করেই সমস্ত অস্তিত্বের শূন্যতা, এক অস্বস্তিকর হালকা হালকা টান। এই সামান্য সফট ড্রিঙ্ক কি এমনটা হতে পারে? মনের ভেতর অস্পষ্ট প্রশ্নের মতো জেগে উঠল ভাবনাটা। পেটের গভীরে যেন সমস্তটা উথাল পাথাল করে উঠছে। ভিতরের কিছু একটা বুঝি গলে পড়ে আসতে চাইছে ঠোঁটের কোণবে। কোনোভাবে মুখে হাত চেপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল অরু। এই মুহূর্তে যদি কিছু ঘটে যায়, যদি কিছু উগড়ে পারে এই শতাধিক চেনা অচেনা মুখের সামনে, তাহলে লজ্জার মাত্রা হবে সীমাহীন। অস্থির পায়ে কাউন্টারের সামনে থেকে সরে দাঁড়িয়ে ভিড় ঠেলে বাইরে যাওয়ার চেষ্টা করছে। এখনই ওয়াশরুমে পৌঁছানো দরকার, কিন্তু সেই পথ যেন ক্রমে অস্পষ্ট, দুর্বোধ্য এক গোলখা দান্ধা। আর পায়ের অস্বস্তিকর হিল জুতোটাও যেন বিদ্রোহ ঘোষণা করেছে। চলাফেরাকে করেছে ভারসাম্যহীন। চোখের সামনে অন্ধকার ঘনীভূত হচ্ছে। করিডোরের আলো যেন হঠাৎ নিভে গেল। এত বড় হোটেলে লোডশেডিং, কি আশ্চর্য। দৃষ্টিশক্তির ভরসা যখন আর থাকে না, তখন অন্তত স্মৃতিশক্তিই ভরসা হয়ে ওঠে। মোবাইলটা কাপা হাতে ব্যাগ থেকে টেনে বার করে আসিফের নাম্বারটা ডায়াল করল সে। কিন্তু কলের রিং শোনার আগে অন্ধকার যেন গিলে ফেলল সব কিছু। বন্ধুদের সঙ্গে একটা ছোট পার্টির উদ্দেশ্যে এসেছিল অরু। আসিফ বলেছিল ওকে বাড়ি পৌঁছে দেবে। কিন্তু হঠাৎ করে এই উন্মত্ত ভিড়ে বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেল। অরু আর কাউকেই খুঁজে পাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ জেলে দৃষ্টি ফেরালো চারদিকে। সব কিছু যেন দুলছে চোখের সামনে। দরজা, করিডোর, মানুষ সবই যেন দুইত বিভ্রামের মতো। তবে এক মুহূর্তেও দৃষ্টি স্থির হলো সামনে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তির ওপর। চোখে বিশ্বাস করতে চাইল না, কিন্তু তবু সাহস করে এক পা দুপা করে এগিয়ে গেল। আসিফ? মনে হলো হ্যাঁ, সেই। টলমলে শরীর আর অস্পষ্ট দৃষ্টিতে নিজেকে ঠিক রাখতে পারল না অরু। সেই পায়ের বিশ্বাসঘাতক হিলের সঙ্গে সঙ্গে শরীরটা হেলে পড়ল সামনের দিকে। পড়ে যাওয়া নিশ্চিত ছিল, যদি না সেই মুহূর্তেই এক জোরালো বলিষ্ঠ হাত ওকে শক্ত করে আঁকড়ে ধরত। সব কিছু ঝাপসা হয়ে গিয়েছিল তখন। পরক্ষণে সে নিজেকে খুঁজে পেল এক অপরিচিত নরম বিছানায়। এক অদ্ভুত পুরুষালী গান যেন চারপাশটাকে মুড়ে ধরে আছে। উষ্ণতা, সুরা আর কিছু অব্যক্ত আবরণে আচ্ছাদিত করে রেখেছে তার শরীর। চোখ মেলে দেখতে চাইল, কিন্তু চারপাশ তখনও কালো অন্ধকারে। কোথায় সে আছে, কার সঙ্গে আছে, সব কিছু ঘোলাটে বিভ্রান্তির মতো।
তবে একসময় স্পষ্ট হলো এক নির্মম সত্য। শরীরটা সম্পূর্ণ বিবস্ত্র, আর তার ওপরে জড়িয়ে আছে ভারী পেশিমহল দেহ। ভয়ঙ্কর সেই উপলব্ধি শরীর বেশ শিরশির করে বয়ে গেল। নিজেকে ছাড়িয়ে নিতে ছটফট করতে লাগলো, কিন্তু সেই হাতের বাঁধন ছিল পাথরের মতো। চোখের কোণে জল জমতে লাগলো আতঙ্কে। বারবার গলার পাশ দিয়ে ঘষে যাচ্ছিল এক রুক্ষ দাহ্য ত্বক। আর ঠিক সেই মুহূর্তে বুকের কাছে নরম চামড়া এক ধরনের তীব্র কামড়ের যন্ত্রণা ছড়িয়ে পড়ল সারা শরীরে। তখনই কানের পাশে ঘুমে আচ্ছন্ন মাদকতা মেশানো এক কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, অলওয়েজ রিমেম্বার দিস বাইট, নাও ইউ আর মার্কড বাই মি। আজ থেকে তুমি শুধু আমার। ডোন্ট ডেয়ার লেট এনিওয়ান টাচ ইউ অ্যাগেন। কথাটা মাথায় ঢুকিয়ে নাও ডার্লিং। ঘরটায় নেমে এসেছে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। বাতাসে যেন জমে আছে না বলা হাজারো কথা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা অরুণিকার দেহে স্থিরতা থাকলেও মন ছিল উত্তাল আর আশঙ্কায় আচ্ছন্ন। আর তার ঠিক সামনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকা আয়ান, যেন হঠাৎ হাওয়ায় উড়ে আসা এক অপ্রত্যাশিত সত্যির মুখোমুখি। শেষ পর্যন্ত আয়ানের প্রচণ্ড রাগে দমবন্ধ হওয়া অরু বাধ্য হয়েই বলল সেই রাতের কথা। সমস্ত লজ্জা, অপমান আর আতঙ্ক ছেড়ে খোলাসা করল নিজেকে। আয়ান ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে এলো তার দিকে, গিয়ে দাঁড়ালো একেবারে পেছনে। নিঃশব্দে অরুণিকার পেছনে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে হাত বাড়িয়ে অরুর জামার চেন অর্ধেক খুলে দিল। আকস্মিক স্পর্শে আতকে উঠল অরু। কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, কি করছেন? আয়ান শান্ত এবং দৃঢ় গলায় বলল, অধিকার আছে আমার। তারপর নিঃসঙ্গ নিঃশ্বাস ফেলে অরুণিকার জামাটা খানিকটা নামিয়ে আনলো বুকের বাঁ পাশে। সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠল এক পুরনো কামড়ের দাগ, গা ছমছমে নিদর্শন যেটা সময় মুছতে পারেনি। সেই দাগে ঠোঁট ছুঁয়ে দেয় আয়ান এক অপূর্ব মমতায়। কেঁপে উঠল অরু, সারা দেহে স্নায়বিক সারা। আস্তে করে চেনটা আবার লাগিয়ে দিল। সামনে এসে গলার হারটা দেখিয়ে জিজ্ঞেস করল, এই হারটা তো সেই রাত থেকেই তোমার গলায়, তাই না? নীরবে মাথা ঝাড়িয়ে বলল, হ্যাঁ। আয়ান গভীর নিঃশ্বাস ফেলে বলল, তুমি জানো সে রাতে লোকটা আমি ছিলাম? অরু স্তম্ভিত চোখে তাকিয়ে বলল। আগে জানতাম না, এখন বুঝতে পারছি ওটা আপনি ছিলেন। আয়ান মাথা নাড়ল। হ্যাঁ, আর এখন মিশকার জায়গায় থাকার কথা ছিল তোমার। অরু বিস্ময়ে বলে উঠল। মানে ঠিক বুঝলাম না। আয়ান এবার খাটে বসে পড়ল। ইশারায় অরুকেও বসতে বলল। নিঃশব্দে পাশে গিয়ে বসে পড়ল অরু। শান্ত অথচ হৃদয়ে ঝড় বয়ে চলেছে। আয়ান ধীর গলায় বলতে লাগল, প্রতারণা করা হয়েছে আমার সাথে, একেবারে নির্মমভাবে। মিশকা, যাকে তুমি জানো আমার বাগদত্তা হিসেবে, সে মেয়েটা এসেছিল আমার কাছে তোমার পরিচয় নিয়ে। কণ্ঠে নেমে এলো করুণ বিষণ্ণতা। সে রাতের পর আমি তোমায় অনেক খুঁজেছি, শুধু একটা সূত্র ছিল আমার কাছে, এই হারটা। হঠাৎ একদিন মিশকা আসে, গলায় ওই একই রকম হার। আমি যাচাই করিনি ওটা আসল নাকি নকল, কিন্তু এটা আসল। এই হারের লকেটের পেছনে আমার নাম খোদাই করে লেখা আছে। মিশকার হারটা আমি যাচাই করিনি, কারণ আমি ভেবেছিলাম তাকে পেয়েছে, হাতটা নয়। আমি খুঁজছিলাম মানুষটাকে, হাতটাকে নয়। সে বিশ্বাসে, সে আবেগে মিশকাকে আপন করে নেই, অথচ প্রতিবার চেষ্টা করেও ওর মধ্যে খুঁজে পায়নি সে অনুভব যা তোমার মধ্যে ছিল। সেই গন্ধ, সে আত্মিক টান, সেটা কখনো পায়নি মিশকার কাছ থেকে। তাই ওকে আজও সম্পূর্ণভাবে আপন করে নিতে পারেনি। কথা থেমে গেলে অরু ফুঁপিয়ে উঠে বলল, আর আর আমার বাবাকেও ফাঁসানো হয়েছে, তাই না? আয়ান মাথা নিচু করে বলল, হ্যাঁ, এখন বুঝতে পারছি। শুধু আমাকে আঘাত দিতে ওরা এমন নোংরা খেলা খেলছে। তোমার বাবাকে অকারণে টেনে এনেছে সেই জঘন্য ষড়যন্ত্রে। আমি কাউকে ছাড়ব না, কাউকে না। অরুর গলায় তীব্র অভিমান আর অশ্রুর ভার। আমরা বাবা মেয়ে কি দোষ করেছিলাম? শুধু এই অপরাধে যে আমরা অসহায়, তাই কি আপনি আমাদের জীবনটা ধ্বংস করে দিলেন? আয়ান অরুকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। প্লিজ ওরু শোনো, এভাবে কেঁদো না। আমি তো ইচ্ছে করে করিনি এসব। আমিও ছিলাম প্রতারণার শিকার। দেখো না, আমি চেষ্টা করছি সব ঠিক করার। আমি তোমার বাবাকে সুস্থ করে তুলব। অরু নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভুলিনি আমি সেই দিনের দৃশ্য। তোমার লোকেরা কিভাবে আমার বাবাকে মেরেছিল, সেই চিত্র চোখে লেগে আছে এখনো। আমার হৃদয়ে দগদগে ঘা হয়ে আছে। প্লিজ ওরু, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। আয়ান কাতর স্বরে বলল, না, কিছু করতে হবে না আপনাকে, লাগবে না আমার আপনার দয়া। এখন তো আপনি নিশ্চয়ই বুঝেছেন আমার বাবা নির্দোষ।
সুতরাং এখন আমি এবং আমার বাবা আপনার থেকে মুক্ত, তাই তো? আয়ান চুপ, বলার মতো ভাষা হারিয়েছে, শুধু অনুরোধ ভরা দৃষ্টিতে তাকিয়ে লইল। ওরু প্লিজ, আমার কথাটা। অরু ধীরে কঠিন কণ্ঠে বলে উঠল, আমি আর কিচ্ছু শুনতে চাই না, একটাও না। এই কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অরু। ব্যাগটা হাতে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল দরজা দিয়ে। আয়ান অসহায়ভাবে তাকিয়ে রইল ওর চলে যাবার দিকে। তারপর নিজের ফোনটা বের করে দ্রুত মিরাজকে কল করল। মিরাজ কল রিসিভ করতেই সংক্ষিপ্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, ওরু বেরিয়ে গেছে। ওকে নিরাপদে ওর বাড়ি পৌঁছে দেয় এবং ওর বাড়ির চারদিক থেকে গার্ড দিয়ে ঘিরে ফেল, যেন কোনো বিপদ ওকে ছুঁতে না পারে। আর হ্যাঁ, 4জন সিকিউরিটি গার্ড পার্মানেন্টলি ওর সঙ্গে থাকবে সব সময়, তবে ওরও যেন টের না পায়। এই নির্দেশ দিয়ে ফোন কেটে দিল আয়ান। তারপর নিঃশব্দে বসে রইল, নিজের ভেতর এক গভীর যন্ত্রণায় জর্জরিত, অক্ষম এক ভালোবাসার দাহে পুড়ে। কেটে গেছে 1 সপ্তাহ। এই কদিনে মনে কিছু বদলেছে। মিরাজের কাছ থেকে ঠিকানা নিয়েছে অরু। প্রতিদিন যায় বাবার কাছে, নিবিড় ভালোবাসার মমতায় ছুঁয়ে দেখে বাবার মুখ। এখন আগের তুলনায় কিছুটা সুস্থ তিনি। আয়ান তার জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে। বিষণ্ণ, অপরাধ বোধে জর্জরিত একজন মানুষের চেষ্টায় কোনো ঘাটতি ছিল না। এই সময়ে আয়ান একাধিকবার এসেছে অরুদের বাড়িতে, অথচ অরু একবারও চোখ তুলে তাকায়নি তার দিকে, যেন ওর অস্তিত্বটাই নেই। তবু আয়ান থেকেছে, নীরবে নিঃশব্দে অরুর পাশে, সময় কাটিয়েছে তার আশেপাশে, চুপচাপ। অরু লক্ষ্য করেছে বাড়িটার চারপাশ গার্ড দিয়ে ঘেরা। ও জানে এটা আয়ানেরই ব্যবস্থা, কিন্তু এই নিয়ে মুখ ফুটে কিছু বলেনি সে। আজও এই 7 দিনেও একটিও কথা বলেনি আয়ানের সঙ্গে। অবজ্ঞা আর নির্লিপ্ততার কঠিন দেওয়াল ঘিরে রেখেছে তাকে। তবু আয়ান দমে যায়নি। অরুর অভিমান ভাঙাতে হাজারো রকম চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। ফিরেছে একরাশ অসহায়তা নিয়ে। তবু হাল ছাড়েনি সে। জানে একদিন ভালোবাসার পরম মমতায় সে নিশ্চয়ই গলিয়ে ফেলতে পারবে অরুর সেই জমাট অভিমান। তাকে আবার ফিরে পাবে, আপন করে নিতে পারবে চিরদিনের জন্য। কিন্তু তার আগেই সামনে এসেছে এক নির্মম ভয়াবহ সত্য। রিয়াজ, যে ছিল আয়ানের বন্ধু নয়, ভাইয়ের থেকেও বেশি, সেই রিয়াজই করেছিল চূড়ান্ত প্রতারণা। মিশকার আসল পরিচয় ফাঁস হয়েছে। মিশকা তো ছিল শুধু এক দাবার গুটি। পুরো খেলাটার আসল চালক ছিল রিয়াজ। ও জানতো আয়ান সেই রাতের রাতপরীকে পাগলের মতো চায়, তাই মিশকাকে সামনে এনে আয়ানের জীবন ধ্বংস করতে চেয়েছিল। ওর আত্মবিশ্বাস, ওর ভালোবাসা, এমনকি ওর সাম্রাজ্য, সব কিছু একে একে ভেঙে ফেলার পরিকল্পনা ছিল রিয়াজের। আর এই সবের পিছনে কোনো স্পষ্ট শত্রুতা ছিল না, বরং এক গোপন হিংসা, এক নিঃশব্দ ঈর্ষা। শৈশব থেকে একসাথে বেড়ে ওঠা 3 বন্ধু, আয়ান, মিরাজ, রিয়াজ। কিন্তু সময়ের সাথে সাথে আয়ান যখন নিজের যোগ্যতায় সফলতার চূড়ায় পৌঁছালো, তখনই রিয়াজের চোখে জন্ম নিল হিংসার আগুন। সেই আগুনেই সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল আয়ানকে। তবুও শেষ রক্ষা হয়নি। ভাগ্যের পরিহাসে আয়ান ধ্বংসের আগেই টের পেয়েছে সব কিছু। প্রতারিত হলেও নিজেকে কঠিন করে তুলেছে, ভেঙে পড়লেও টিকে থেকেছে, শাস্তি দিয়েছে সেই বিশ্বাসঘাতক বন্ধুকে। এখন আয়ানের জীবনে একটাই লক্ষ্য, একটাই নাম, একটাই চেহারা, অরু, যে এখনও মুখ ফিরিয়ে রেখেছে। কিন্তু ওর দিকে তাকিয়েই প্রতিজ্ঞা করেছে সে, এইবার হার নয়। সে ফিরে পাবে তাকে, যে করেই হোক। 3 মাস পরে বাতাসে আজ যেন রং লেগে আছে। সকালে সূর্যটা একটু বেশি উজ্জ্বল, যেন আকাশও হাসছে আনন্দে। চারদিকে আলো, সাজসজ্জা, মানুষের কোলাহলে মুখরিত পুরো বাড়িটা। আয়ানের বিশাল ফার্ম হাউসে আজ বসেছে রাজকীয় বিয়ের আসর। বরপনের সাজে আজ ঠিক যেন কোনো রূপকথার গল্পের চরিত্র হয়ে উঠেছে আয়ান আর অরু। আজ ওদের বিয়ে। অরুণিকা আজ পরেছে গাঢ় লাল পাড়ে সোনালি জরির কন্ট্রাস্টের বেনারসি, কপালে টিকলি, চোখে কাজলের ঘন রেখা, যেখানে প্রেম আর সংকল্পের ছায়া। আর আয়ান পরেছে অফ হোয়াইট শেরওয়ানি,
দুজনকে দেখে যে কেউ বলবে এ যেন যুগল এক অমলিন প্রেমের। তবে এই হাসি, এই ভালোবাসার পিছনে ছিল অনেক অশ্রু, অনেক প্রতীক্ষা। 3 মাস আগের রাত, সেই রাতটা ছিল একটা মোড় বদলের। রিয়াজের মুখোশ খুলে গিয়েছিল সেদিন। বিশ্বাসঘাতকতার কঠিন চাবুক খেয়ে একেবারে ভেঙে পড়েছিল আয়ান। মনের ভেতর জমে থাকা রক্তের মতো যন্ত্রণা উপচে পড়ছিল। সহ্য করতে না পেরে এক নিঃশ্বাসে অনেক ড্রিঙ্কস করে ফেলে সে। আর ঠিক সেই মুহূর্তে আশ্রয় চেয়েছিল একমাত্র সেই মানুষটার কাছে যাকে হারাতে চায়নি সে, অরু। রাত তখন গভীর। অরু দরজা খুলতেই দেখতে পেল মাতাল, হতভম্ব, অসহায় আয়ান দাঁড়িয়ে আছে তার সামনে। কাঁপা কণ্ঠে বলেছিল আয়ান, অরু, আমি ভেঙে গেছি। আমার নিজের বলেও কেউ রইল না। বিশ্বাস করো, আমি জানতাম না রিয়াজ এমন কিছু করতে পারে। অরু কোনো কথা না বলে ওকে ভিতরে নিয়ে আসে। সেদিন আয়ানের অবস্থা দেখে ওকে দূরে রাখতে পারেনি সে। শুধু একজন বিধ্বস্ত পুরুষকে দেখে মায়া লেগেছিল ওর। আয়ান বসল ঘরের এক কোণে, মাথা নামিয়ে হাতের তালুতে মুখ গুজে বলল, তোমায় হারিয়ে আমি নিজেকেও হারিয়ে ফেলেছিলাম অরু। জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই। তবু আজ আমার ভাঙা মন নিয়ে এলাম তোমার কাছে। তুমি ছাড়া আর কোথাও নেই আমার ঠাই। চোখে জল নিয়ে অরুর কাছে গিয়ে বসেছিল। খুব ঢিলে ওর মাথায় হাত রেখেছিল। চুপ করুন, কি অবস্থা করেছেন নিজের? শুধু একটু শান্ত হয়ে ঘুমান আপনি, আমি এখানেই আছি। আয়ান তখন ওর কোলে মাথা রেখে শুয়ে পড়েছিল শিশুর মতো। রাত যত গভীর হয়েছে, অন্ধকারে ওদের হৃদয় আরও কাছাকাছি এসেছে। সেই নিঃশব্দ, অসহায় ভালোবাসার রাত আবারও জোড়া লাগিয়ে দিয়েছিল দুটি ভেঙে যাওয়া প্রাণকে। ভালোবাসার টানে আবারও একবার একে অপরের মাঝে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছিল তারা। এরপর কয়েক সপ্তাহ পর অরু হালকা অসুস্থ বোধ করছিল। পরীক্ষা করার পর যখন রিপোর্ট এলো, সে স্তব্ধ হয়ে গিয়েছিল। অরু অন্তঃস্থত। যেহেতু সবসময় তার সঙ্গে 4 জন সিকিউরিটি গার্ড ছিল, তাই এই খবর পৌঁছে যেতে দেরি হয়নি আয়ানের কাছে। খবর পেয়েই ছুটে গিয়েছিল সে। অরু, আমার শিশুকে তুমি কিভাবে বড় করবে একা? এই নির্মম পৃথিবীতে কি তুমি চাও ওর জন্ম হোক কলঙ্ক নামের একটা ভার নিয়ে? অরু কোনো উত্তর দেয়নি, চুপচাপ তাকিয়েছিল আয়ানের মুখের দিকে। প্লিজ অরু, আমাকে একটা সুযোগ দাও। আমি বদলেছি অরু। আজ আমি শুধু ভালোবাসি না, আমি শ্রদ্ধা করি তোমায়। আমি আমার সন্তানকে আমার পরিচয় দিতে চাই, আর আমি কিচ্ছু চাই না। বিশ্বাস করো, আমি তোমাদের একটা পরিবার দিতে চাই শুধু। অরু মাথা নিচু করেছিল, চোখে জল এসে গিয়েছিল। বাবার মুখটা মনে পড়ে গিয়েছিল। উনি আজ সুস্থ, সব কিছু জানেন। আয়ান ক্ষমা চেয়েছে ওনার থেকে এবং সব ঘটনা খুলে বলেছে। এবং উনি নিজেই বলেছিলেন মেয়েকে, আয়ান হয়তো ভুল করেছে, কিন্তু ছেলেটা খারাপ না। ও যদি আবার ফিরে আসে তাহলে ক্ষমা করে দিস মা। অবশেষে অরু মাথা নাড়িয়ে রাজি হয়েছিল নতুন ভবিষ্যতের জন্য। এবং তাই আজকের এই ধুমধাম করে আয়োজিত বিয়ের আসর শুধু দুটি মানুষের নয়, দুটি প্রাণের মিলন। অভিমান, প্রতারণা, কান্না, বিশ্বাসভঙ্গ সব পেরিয়ে তারা ফিরে এসেছে একে অন্যের কাছে। এবং এবার আর কোনো বাধা নেই। রাত, ফুলশয্যার ঘর, নরম আলোয় আলোকিত সেই ফুলে সাজানো ঘর, লাল সাদা গোলাপে মোড়ানো পর্দা, বিছানায় সাদা রেশমের চাদর, চারদিকে ঝুলে থাকা সুগন্ধি বেলি ফুলের মালা। অরু বসে আছে বিছানার এক কোণে, গালে হালকা রঙের লাজ আর চোখে দ্বিধা। পেছনে ধীর পায়ে এগিয়ে আসে আয়ান। সে এসে ওর পাশে বসে। দুজনেই কিছুক্ষণের জন্য নীরব। হঠাৎ আয়ান অরুর হাতে হাত রাখে, ওকে আস্তে করে ভেঞ্চে থেকে নামিয়ে যায়। অরুর হাতে হাত রেখে সামনের দিকে তাকিয়ে নরম গলায় বলে, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি তোমায়, কিন্তু ভাগ্য আমাকে আবার একটা সুযোগ দিয়েছে। আর আমি এবার তোমায় হারাবো না, কখনো না। অরু তাকায় ওর দিকে, চোখে ঝিলিক দেয় এক অদ্ভুত কোমলতা। তোমায় ক্ষমা করার খুব সহজ ছিল না, কিন্তু তোমার ভালোবাসার আর এই ছোট্ট প্রাণটা আমার মায়ায় বেঁধে ফেলেছে। আজ আমি শুধু তোমার স্ত্রী নই, আমি তোমার সন্তানের মা। আয়ান ওর কাঁপা হাত পেটে ছুঁয়ে বলে, তোমার এই ভালোবাসি আমার সবচেয়ে বড় পাওয়া। এখন শুধু চাই প্রতিটা সকাল তোমার মুখ থেকে শুরু হোক, আর প্রতিটা রাত তোমার কোলে মাথা রেখে শেষ হোক।
অরু ওর বুকে মাথা রাখে। নীরবতার মধ্যে বলে যায় সমস্ত অভিমান। তখন হালকা বাতাসে ভেসে আসছে ঘর থেকে ফুলের ঘ্রাণ। আকাশে জ্বলছে একটা পূর্ণিমার চাঁদ।